স্ক্রিন দেখতে পাচ্ছ? ঠিক আছে, দেখো। আচ্ছা, আমরা আজকে কি কি করবো একটুখানি আমাদের প্ল্যানটা ঠিক করি। হ্যাঁ, পরের দিন থেকে চেষ্টা করবো আর একটু আগে যদি ক্লাসটা শুরু করে দেওয়া যায়। হ্যাঁ, তাহলে একটু বেশি সময় পাওয়া যাবে। তাহলে আমাদের মানে মোটামুটি প্রত্যেক দিনই যেরকমভাবে পড়া হবে আর কি। আমরা আগের দিনে কি আলোচনা করেছি একটুখানি দেখি। হোয়াট উই হ্যাভ ডিসকাসড। আর মাইক্রোফোনটা অফ করে দাও। হ্যাঁ, তা কথা বলার সময় আনমিউট করে তারপর কথা বলো। হোয়াট উই হ্যাভ ডিসকাসড ইন দ্য লাস্ট লেকচার। আমরা আগের ক্লাসে মূলত আলোচনা করেছি হচ্ছে ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস। এইটাকে নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এবারে এই ইউনিটস অ্যান্ড ডাইমেনশনসের একদম শুরু থেকে আমি বেশ কিছু কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। এবার তার শেষের দিকে কয়েকটা আমি কোশ্চেন ব্যাংকে দিয়েছিলাম, কিন্তু সেগুলো আলোচনা করা হয়নি। সেই যে ডাউটসগুলো আছে সেই ডাউটসগুলো আমরা প্রথমে ক্লিয়ার করব। তাহলে আজকে আমি কি করতে চাইছি সেটা প্রথমে বলি। হোয়াট উই ওয়ান্ট টু ডিসকাস টুডে। আমি আলোচনা করব প্রথমে হচ্ছে আগের দিনে যে ডাউটস আছে, ডাউট ক্লিয়ারিংস নিয়ে আলোচনা করব। আচ্ছা, তারপরে আমাদের লেকচার 2-তে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করতে চাইছি, এর পরের আরও কতগুলো ইম্পর্টেন্ট জিনিস সেখানে আমাদের যেটা আলোচনা চলবে, এরার্স নিয়ে কথাবার্তা বলবো আমরা, অ্যাকিউরেসি নিয়ে কথাবার্তা হবে, প্রিসিশন নিয়ে কথাবার্তা বলা হবে, সিগনিফিক্যান্ট ফিগার্স বা সিগনিফিক্যান্ট ফিগার্স নিয়ে আলোচনা হবে, রাউন্ডিং অফ এ নাম্বার এইটা নিয়ে আলোচনা হবে, অর্ডার অফ ম্যাগনিটিউড জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করা হবে, এক্সেট্রা। এই রিলেটেড কিছু জিনিস আলোচনা হবে। আচ্ছা, এবং শেষের 15 মিনিট আমাদের প্রত্যেক দিন যেটা হবে, মানে আজকে আমি শেষের 15 মিনিট করছি, পরের দিন থেকে প্রথম 15 মিনিট হবে। সেটা হচ্ছে ওই জন্য আমি ক্লাসটা একটুখানি এগিয়ে দেবো আর কি। হ্যাঁ, মানে একটুখানি 15-20 মিনিট আমাদের এক্সট্রা টাইম লাগবে আর কি। আমরা হয়তো 8:40-40 থেকে শুরু করব। তাহলে প্রথমে তারপর আমাদের ক্লাস টেস্ট হবে। ক্লাস টেস্ট অন প্রিভিয়াস লেকচার, অর্থাৎ ইউনিশন ডাইমেনশন। হ্যাঁ, ক্লাস টেস্ট অন প্রিভিয়াস লেকচার মানে এখানে যেহেতু ইউনিশন ডাইমেনশন সেইটা। এটা হচ্ছে আমাদের 15 MCQ। টাইম হচ্ছে 15 মিনিট টাইম। তাহলে তোমাকে যেটা করতে হবে, আমি এটা বলে নিই, পরীক্ষার ব্যাপারটা আগে বলে নিই, যে আমাদের এই দেখবে 8:40 নাগাদ আমি ক্লাসটাকে স্টপ করব। সঙ্গে সঙ্গে আমি তোমাকে এই এমসিকিউ সেটটা দেবো, হ্যাঁ, গ্রুপেতে। তোমরা যেটা করবে, এমসিকিউ সেটটাকে পাওয়ার পরে তোমরা ওই কোশ্চেনটা তো তুমি মানে তোমাকে প্রিন্ট আউট ফর্মে দেওয়া হচ্ছে না। তুমি যেটা করবে যে ওই শুধু এগুলো অপশানগুলো দাগ দেবে। ধরো প্রথমেই খাতার মধ্যে করে রেখে দাও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এবারে তুমি জাস্ট যেটা করবে, শুধু অপশানগুলো ধরো এই অপশানটা হচ্ছে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি, তারপরে ধরো আবার এ, এইভাবে ডি অ্যান্ড সো অন। এইটা জাস্ট করে সঙ্গে সঙ্গে একটা স্ক্যান করে আমাকে ইন্ডিভিজুয়ালি, গ্রুপে নয়, ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপ করে দেবে। তাহলে এইটাকে লেখার পরে স্ক্যান করো, সেন্ড করো ইন মাই হোয়াটসঅ্যাপ নাম্বার,
মানে গ্রুপে নয়, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি স্ক্যান করো, ঠিক আছে, এটা স্ক্যান করে দেবে। আর তাহলে এটা কত হলো, তুমি 8:40 শুরু করলে 8:55 শেষ হলো। এই পুরো কাজটা হবে হচ্ছে 8:40 থেকে শুরু করে স্ক্যান ট্যান করে 8:56 মধ্যে 15 মিনিট পরীক্ষা দেবে এটা। আর বাকি 4 মিনিটের মধ্যে আমি তোমাদের যেটা করব, যে সঙ্গে সঙ্গে অ্যান্সার কিটা দিয়ে দেবো। এবার আমি অ্যান্সার কিটা এই সময়ের মধ্যে পাঠিয়ে দেবো। এবার তুমি তোমার খাতা তুমিই দেখে নেবে। তুমি যেহেতু আমাকে পাঠিয়ে দিচ্ছ, হ্যাঁ, তাহলে আমার কাছে তো অ্যান্সারগুলো রয়ে গেল। এইগুলো পাঠানোর পরেই তোমাকে আমি অ্যান্সার কিটা দেবো। তো অ্যান্সার কিটা দেওয়ার পরে তুমি যেটা করবে, যে যেগুলো কারেক্ট সেগুলো টিক দিলে, যেগুলো ভুল সেটা ক্রস দিলে। এবারে নাম্বার অফ কারেক্ট অপশনস কতগুলো সেই সংখ্যাটা তুমি ঠিক করলে, ধরে নাও সেটা হচ্ছে ধরো N1। নাম্বার অফ রং অপশন যেটা তুমি করেছো সেটা ধরে নাও N2। আর যেগুলো তুমি অপশন দাওনি সেগুলো কিছু করার দরকার নেই। তাহলে কারেক্ট হলে তোমার রাইট সাইন হলো, ভুল হলে ক্রস সাইন হলো। তাহলে নাম্বার অফ কারেক্ট অপশনস পেলে, নাম্বার অফ রং অপশনস পেলে। আর মার্কস যেটা তুমি পাবে, মার্কসটা হচ্ছে এখানে নেগেটিভ মার্কিং আছে। তাহলে এই যতগুলো কারেক্ট অপশন ইন্টু 4 মাইনাস কতগুলো রং অ্যাটেম্প করেছো ততগুলো। রং অ্যাটেম্পের জন্য 1 নম্বর হচ্ছে নেগেটিভ মার্কিং আছে, আর কারেক্ট অ্যান্সারের জন্য হচ্ছে এক একটা 4 নম্বর করে আছে, ঠিক আছে, করে তুমি টোটাল মার্কসটা পাবে। তাহলে খাতাটা নিচে দেখে নিতে পারবে তো কিভাবে, বুঝতে পারলে কিভাবে করছি পরীক্ষাটা? পরিষ্কার হয়েছে জিনিসটা? ঠিক আছে, এইটা। তাহলে এই পরীক্ষাটা তোমাকে প্রত্যেক দিনে দিতে হবে, ঠিক আছে, এভরিডেইটা হবে। মানে পরীক্ষাটা হবে হচ্ছে সবসময় তোমার ওই আগের ক্লাসের উপরে বেশ করে। মানে যখন আমি সেকেন্ড লেকচার নেবো, ফার্স্ট লেকচারের উপরে বেশ করে পরীক্ষাটা। যখন থার্ড লেকচার দেবো তখন সেকেন্ড লেকচারের উপরে বেশ করে পরীক্ষাটা। তারপর যখন থার্ড লেকচার দেবো তখন তখন ফোর্থ লেকচার হবে, তখন থার্ড লেকচারের উপরে বেশ করে পরীক্ষাটা এবার তুমি দেবে। তো যটা ক্লাস হবে তার করসপন্ডিং কটা ক্লাস হলো, তারপরে হচ্ছে আমি সবটা মিলে একসাথে একটা বড় 1 বা 2টো মক টেস্ট আমার নেবো আর কি। তাহলে এই রকমভাবে এক একটা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হবে। আর পরীক্ষাগুলো এই সেমিস্টারে যেহেতু তোমার ক্লাস 11ও এমসিকিউ, হ্যাঁ, আর কম্পিটিটিভ এক্সামও এমসিকিউ, তাহলে আমরা মূলত পরীক্ষাগুলো নেব হচ্ছে এমসিকিউ প্যাটার্নে। আর যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে নয়, আদার দেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর কি, সেটা এখন অর্চিত একাই। আর অর্চিত তো কোন বোর্ড? অর্চিত না, অর্চিত তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডই, তাই তো? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে সবাই একই রকম পলিসি হবে। তুমি বা অভিরূপ যারা আছো তোমাদের ওই একই রকম পলিসিতে হবে, যেহেতু ফার্স্ট সেমিস্টারে পুরোটাই হচ্ছে এমসিকিউতে পরীক্ষা হবে, সেইখানে মক টেস্টগুলো নেবো পুরোটাই এমসিকিউ বেসড। আর পরের সেমিস্টারে যেহেতু লেখা পরীক্ষা হবে, তখন যে মক টেস্টগুলো হবে কম্পিটিটিভ এক্সামটাকে মাথায় রেখে কিছু এমসিকিউ হবে আর কিছুটা তোমার সাবজেক্টিভ হবে। তা ঠিক আছে, আমাদের প্ল্যান অ্যান্ড পলিসিটা পরিষ্কার তো? ঠিক আছে, এইটা। তাহলে চলো, তাহলে এবারে আমরা প্রথমে যেটা করব সেটা আগের দিনের ক্লাসের কি কি ডাউটস আছে সেইটাকে ডিসকাস করে নিই। আমরা দেখো যে কোশ্চেন ব্যাংকটা দিয়েছিলাম, সেই কোশ্চেন ব্যাংকে আপ টু 16 পর্যন্ত করা হয়েছিল। তা 70 to 92 এটা আমি বাড়িতে করতে দিয়েছিলাম, তাই তো? তা সেইগুলোকে আমরা এবারে আস্তে আস্তে আলোচনা করে নিই। আচ্ছা, 17 নম্বর প্রবলেমটা, মানে কারো যদি প্রবলেম থাকে সেই বলবে। হয়তো দেখা যায় তোমরা 10 জন পড়ছো, অনেকে পেরেছো অনেকে পারোনি, কিন্তু কোনো একজনের যদি প্রবলেম থাকে সেটা বলবে, আমি সেটাকে সলভ করে দেবো। আর যাদের অলরেডি করে ফেলেছে তারা মিলিয়ে নিলে যে ঠিকঠাক করেছি কিনা। তাহলে প্রবলেম 17, আমি কোশ্চেন ব্যাংকটা দেখো, যারা আগের দিন অফলাইনে পড়তে এসেছিল তাদেরকে তো আমি জেরক্স করে দিয়েছিলাম। আর অর্চিত যেহেতু আসনি, তোমাকে আমি দেখো ওই পিডিএফটা ওটা পাঠিয়ে দিলাম, ওই ওই সেটটা, মানে একটা স্ক্যান কপি লেকচার 1-এর ওটা পাঠিয়েছি আর কি। সেখানে 17 নম্বর প্রবলেম যেটা, সেটাকে দেখতে হবে আর কি। মানে 16 পর্যন্ত করে দেওয়া হয়েছিল, আপ টু 16 পর্যন্ত যেটা করানো হয়েছিল সেখানে বুঝতে কি কারো কিছু অসুবিধা আছে বলো? 16 পর্যন্ত কারো কিছু অসুবিধা আছে কি? অয়ন, কিছু প্রবলেম আছে? ঠিক আছে তো? নাই তো? তাহলে 17 নম্বর প্রবলেমটাকে করতে পেরেছো? এই 17 নম্বর প্রবলেম হয়েছে তো? তাহলে চল আমরা শুরু করি। বলছে রাইট ডাউন দ্য এসআই ইউনিটস অ্যান্ড ডাইমেনশনাল ফর্মুলা অফ দ্য ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট এ অ্যান্ড বি ইন দ্য ইকুয়েশন অফ স্টেট পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি হোয়ার টার্মস আর অফ ইউজুয়াল সিগনিফিক্যান্স। তাহলে কি বলছে?
ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেটটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। এইটা এখানে এ আর বিটা হচ্ছে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট, এ আর বি হচ্ছে আমার ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট। এবার আমাকে এ আর বি এর তোমার এসআই ইউনিট এবং তার ডাইমেনশনাল ফর্মুলাটা লিখতে বলেছে। আচ্ছা, মাইক্রোফোনটা অফ করে দাও। তাহলে এইটা করার বেসিসটা কি দেখো। হ্যালো, কারো কি মাইক্রোফোন অন আছে? দেখো তো এখানে অয়ন, তোমার মাইক্রোফোন অন আছে নাকি? মানে এমনিতে কথা বলার সময় আনমিউট করবে, কথা বলে না, তারপর আবার মিউট করে দেবে। আচ্ছা অয়ন শোনো বাবা, দেখো এই এই ইকুয়েশনে এই টার্মগুলো দেখো, এই যে বলছে টার্মস আর অফ ইউজুয়াল সিগনিফিক্যান্স, এ আর বি বাদ দিয়ে বাকি টার্মগুলো তোমার চেনা টার্ম। পিটা কি রিপ্রেজেন্ট করে? পিটা তো প্রেসার রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, ভিটা কি রিপ্রেজেন্ট করে? ভলিউম। টিটা কি রিপ্রেজেন্ট করে? টেম্পারেচার। আর এনটা কি রিপ্রেজেন্ট করে? না, হ্যাঁ, নাম্বার অফ মোলস, তাই তো? এগুলো রিপ্রেজেন্ট করে। তাহলে দেখো, তাহলে এ আর বি বাদ দিয়ে, আর আর তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটাও জানো তুমি। আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে যে বলছে টার্মস আর অফ ইউজুয়াল সিগনিফিকেন্স, মানে অ্যাজ ইফ জানো তুমি এই টার্মের মানেগুলোকে জানো। আচ্ছা, এবারে এই প্রবলেমটা করার বেসিস কি দেখো। দেখো তুমি পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, মানে প্রেসারের সঙ্গে এন স্কোয়ার বাই ভি স্কোয়ার তুমি যোগ করেছো। তাহলে প্রেসারের সঙ্গে যদি এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার যোগ করো, তাহলে এই যোগটা কখন সম্ভব? যখন পিটা যে ভৌত রাশিকে রিপ্রেজেন্ট করছে, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার সেই ভৌত রাশিকে রিপ্রেজেন্ট করতে হবে, তাই তো? সে আগের দিন যেমন বললাম না, গরুর সঙ্গে শুধুমাত্র গরুই যোগ করতে পারবে, বা ছাগলের সঙ্গে ছাগল যোগ করতে পারবে, গরুর সঙ্গে ছাগল যোগ করতে পারবে না। তার মানে প্রেসারের সঙ্গে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার যোগ করেছো, মানে তাহলে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার যে ফিজিক্যাল কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করে, প্রেসারটা সেই ফিজিক্যাল কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করবে। তার মানে কি? তার মানে এসআই ইউনিট অফ আর একই রাশি হলে তাদের ইউনিটগুলো একই হয়। তাহলে এসআই ইউনিট অফ এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, সেটা কি হবে? এসআই ইউনিট অফ প্রেসার হবে, তাই না? তাহলে তুমি এখান থেকে এসআই ইউনিট অফ এ, তাহলে কি হবে? এখান থেকে এসআই ইউনিট অফ, দেখে এ বের করতে গেলে এটা পি ভি স্কোয়ার বাই এন স্কোয়ার হয়ে গেল না। এন স্কোয়ার বাই ভি স্কোয়ারের যা ইউনিট, প্রেসার তো একই ইউনিট হবে। তার মানে তাহলে এর ইউনিট কি হবে? পি ভি স্কোয়ার বাই এন স্কোয়ার ইউনিটের সঙ্গে সমান হবে। ঠিক আছে? আর এবারে দেখো কি করে তুমি করছো। তুমি অনেক রকম ভাবে করতে পারো। প্রেসারটাকে তুমি এসআই ইউনিটে পাস্কাল লেখো, ভলিউমটাকে মিটার কিউব লেখো, আর এই মানে ভলিউমটা মিটার কিউব, তাহলে ভলিউমের স্কোয়ার করলে কি হয়ে যাবে? মিটার টু দি পাওয়ার 6 হয়ে যাবে, মিটার টু দি পাওয়ার 6 হয়ে যাবে, আর মোল টু দি পাওয়ার -2। তাহলে এটা এসআই ইউনিট হয়ে গেল। বোঝা গেল? তাহলে এসআই ইউনিট অফ এ হয়ে গেল পাস্কাল মিটার টু দি পাওয়ার 6 মোল টু দি পাওয়ার -2। এটা। আর ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? তুমি যদি এর ডাইমেনশনাল ফর্মুলা লেখো, তো সেটা কত হবে? পি ভি স্কোয়ার বাই এন স্কোয়ারের যে ডাইমেনশনাল ফর্মুলা, তার সঙ্গে সমান হবে। আচ্ছা, প্রেসারের ডাইমেনশনাল ফর্মুলা কি মনে আছে? বলো বলো। একদমই। ভলিউমটা কি? তার স্কোয়ার আছে মানে এল টু দি পাওয়ার 6 হয়ে গেল। আর নিচে মোলটাকে কি করে লিখতে হয়? হ্যাঁ, ক্যাপিটাল এন লিখতে হয়। নাম্বার অফ মোলস যখন ডাইমেনশনে আসবে, তাকে ক্যাপিটাল এন দিয়ে লিখতে হয়। তাহলে সেটা কি হয়ে গেল এটা? তা দেখো, এম এল টু দি পাওয়ার 5 ভি টু দি পাওয়ার -2 এন টু দি পাওয়ার -2। তাহলে এইটা হয়ে গেল ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট এ ডাইমেনশনাল ফর্মুলা। বলো। আচ্ছা আচ্ছা, এবার সৃজনী, তাহলে একই লজিকে বিটা কামাকার করতে হবে। তাহলে ভি মাইনাস এন বি আছে, তাহলে ভলিউমের সঙ্গে এন বি বিয়োগ করা হয়েছে, তাই তো? তাহলে বিয়োগও যখন করবে, সমজাতীয় রাশি ছাড়া তুমি বিয়োগ করতে পারো না। তার মানে কি দাঁড়াবে? তাহলে আবার ওই একই রকম ভাবে
এসআই ইউনিট অফ বি কত হবে, সেটা এসআই ইউনিট অফ এন বি কত হবে, সেটা এসআই ইউনিট অফ বি এর সঙ্গে সমান হবে। তাহলে এসআই ইউনিট অফ বি তাহলে কত হলো, এসআই ইউনিট অফ ভি বাই এন হলো। তাহলে সেটা কি দাঁড়াবে, ভিটা হচ্ছে মিটার কিউব আর মোল ইনভার্স, মিটার কিউব মোল ইনভার্স হলো এসআই ইউনিট। ঠিক আছে, তাহলে এসআই ইউনিট অফ বি হচ্ছে মিটার কিউব মোল ইনভার্স। তাহলে বি এর ডাইমেনশনাল ফর্মুলা কি হবে, ডাইমেনশনাল ফর্মুলা অফ ভি বাই এন হয়ে যাবে এল কিউব এন টু দি পাওয়ার -1। এই নাম্বার অফ মোল যখন ডাইমেনশনে আছে তখন ক্যাপিটাল এন লিখতে হয়, তাহলে এল কিউব এন টু দি পাওয়ার -1। দেখো সবাই বুঝতে পেরেছো এটা, দেবকুমার বুঝেছিস? আচ্ছা, তো অর্চিত বোঝা গেল এটা? চলো এবার তারপরের প্রবলেমে চলে এসো তাহলে। আচ্ছা, পরের প্রবলেমটা কি আছে, বলছে টু ফিজিক্যাল কোয়ান্টিটিজ এক্স অ্যান্ড ওয়াই আর রিলেটেড অ্যাজ ওয়াই ইকুয়াল টু এল এন এক্স অর এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই। মানে ওয়াই ইকুয়াল টু এল এন এক্স মানেই তো এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই। কমেন্ট অন দ্য এসআই ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস অফ এক্স অ্যান্ড ওয়াই। মানে তোমাকে দেওয়া আছে তোমার ওয়াই ইকুয়াল টু এল এন এক্স অর এক্স ইকুয়াল টু আছে ই টু দি পাওয়ার ওয়াই, এরকম আছে। আর এখান থেকে এক্স এবং ওয়াই এর ইউনিট এবং ডাইমেনশন সম্বন্ধে তোমার কমেন্ট করতে বলেছে। বলো তুমি কিছু ভেবেছো এটা নিয়ে, এটা নিয়ে কিছু ভেবেছো বলো। সুধমা, হয়নি তো, হয়নি, আচ্ছা চলো তাহলে আমরা করে ফেলি। আচ্ছা দেখো একটা জিনিস, আচ্ছা তোমাকে একটা জিনিস আমি নর্মালি বলছি। আচ্ছা এই যে ধরো এইভাবে লিখতে পারো, অথবা ধরো আমি জেনারেলি ওয়াই কট ই টু দি পাওয়ার এক্স এইভাবে যদি বলি, ধরো এই যে ওয়াই কল টু যদি ই টু দি পাওয়ার এক্স হয়, জাস্ট নর্মালি বলছি, মানে এটা মানে যে কোনো লগারিদমিক কোয়ান্টিটি বা তোমার এক্সপোনেনশিয়াল কোয়ান্টিটিকে যদি তুমি দেখো, সেইটার ইউনিট ডাইমেনশন সম্বন্ধে যখন কমেন্ট করবে, এইটা তুমি একটুখানি মনে রাখবে যে ওয়াই কল টু ই টু দি পাওয়ার এক্স যদি হয়, তাহলে এইটাকে এইভাবে লেখা যায় 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। এইটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন, যেখানে এই যে এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু করে 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 আপ টু এন পর্যন্ত, মানে এন মাইনাস ওয়ান এন, মানে 1 থেকে এন পর্যন্ত গুণ করলে সেটাকে এন ফ্যাক্টোরিয়াল বলা হয়। ঠিক আছে, তো 3 ফ্যাক্টরি মানে 1 ইন্টু 2 ইন্টু 3, 4 ফ্যাক্টরি মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, এটা। তাহলে এইটা বলা হয় এক্সপানশন, ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন হচ্ছে এইটা। তাহলে এই ইনফরমেশনটা তুমি জাস্ট মনে রাখবে যে যদি ওয়াই কট ই টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই হলে তাহলে এক্স সমান লিখবো ই টু দি পাওয়ার ওয়াই, অর্থাৎ 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়াই কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। তাহলে সবসময় এই যে এক্সপানশনটা, এটা তুমি আগে অলরেডি করতে পারো, না করে ফেললে 11-12 তুমি দেখবে করবে যে এইটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন। ঠিক আছে, আচ্ছা দেখো এইটা যদি ওয়াই কট ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন হয়, এবার তুমি বলো তো যে প্রথমটা তো নাম্বার 1, এবার নাম্বারের সঙ্গে তো নাম্বারই কেবলমাত্র যোগ করতে পারবে। মানে ধরো এক্স এর যদি ইউনিট গ্রাম হতো, তাহলে একটা সংখ্যার সঙ্গে 1 গ্রাম স্কোয়ার, বা এক্স যদি মিটার হতো 1 প্লাস মিটার স্কোয়ার যোগগুলো কি করতে পারবে? তাহলে যেহেতু প্রথম টার্মটা একটা নাম্বার, তাহলে যেহেতু ফার্স্ট টার্ম ইজ এ নাম্বার, আদার টার্মস মাস্ট বি নাম্বারস। যদি ফার্স্ট টার্মটা একটা নাম্বার, তাহলে অন্য টার্মগুলো তোমার নাম্বার হতে হবে, আদার টার্মস মাস্ট বি নাম্বারস। ঠিক আছে, তো তাহলে এই এক্সটা তাহলে কি হবে, অবশ্যই একটা নাম্বার হবে। তাহলে নাম্বার মানে কি, এক্স মাস্ট বি ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস, ইউনিটলেস অর ডাইমেনশনলেস। হ্যাঁ, এর কোনো ইউনিট বা ডাইমেনশন থাকা চলবে না। বুঝতে পারলে?
মানে যখন y ইকুয়াল টু e⁻x বা x ইকুয়াল টু y ইকুয়াল টু ln x যখন তুমি করবে, তাদের কোনো ইউনিট বা ডাইমেনশন থাকা চলবে না। মানে লগারিদমিক কোয়ান্টিটি আর্গুমেন্ট বা এক্সপোনেনশিয়ালের যে পাওয়ার টাওয়ার, এদের কোনো ইউনিট বা ডাইমেনশন থাকা চলবে না। পরিষ্কার এটা? তাহলে এই যে 18 নম্বর কোশ্চেন যেটা ছিল যে টু ফিজিক্যাল কোয়ান্টিটি, এখানে এটা হচ্ছে তোমার এক্স আর ওয়াই এর ইউনিট বা ডাইমেনশন নিয়ে কমেন্ট করতে বলেছে। আর এবারে দেখো, তাহলে এক্স যদি ইউনিটলেস নাম্বার হয়, তাহলে নাম্বারগুলোকে যোগ করলে ওয়াই যেটা পাবে সেটা নাম্বারই হবে। তাহলে ওয়াই যেটা, সেটাও মাস্ট বি ইউনিটলেস অর ডাইমেনশনলেস। তাহলে এক্স আর ওয়াই এর কোনো ইউনিট বা ডাইমেনশন থাকবে না। বোঝা গেছে? এটা পরিষ্কার তো সবাই? আচ্ছা আচ্ছা, নেক্সট এসো 19 নম্বর প্রবলেমটা। হোয়াট ইজ দ্য পিএইচ অফ 10⁻⁴ মোলার অ্যাকোয়াস সলিউশন অফ HCl? এটা করেছো? হয়নি? তুই কে বলছিস? আনন্দিতা। আচ্ছা দেখো, তাহলে কোশ্চেনটা পড়ো। 19 নম্বর কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য পিএইচ অফ 10⁻⁴ মোলার অ্যাকোয়াস সলিউশন অফ HCl? কারো হয়েছে? অন্য কারো হয়েছে? আচ্ছা দেখো, পিএইচ সবসময় বাই ডেফিনেশন হচ্ছে মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস ডিভাইডেড বাই C0, এইরকম ভাবে লিখতে হয়। আচ্ছা, যেখানে এই C0 মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, যেটা হচ্ছে 1 মোল পার লিটার। 1 মোল পার লিটার, ওই যে মোলারিটি বলো না, মোলারিটি। এই C0 হচ্ছে 1 মোলার আর কি, বেসিক্যালি মানে এইটা, বা তুমি ওটা বলতে পারো 1 ক্যাপিটাল M লেখা হয় মোলারিটি বোঝানোর জন্য। আর বাকি যে কনসেন্ট্রেশন H প্লাস মাস্ট বি ইন দ্য ইউনিট অফ মোল পার লিটার অর ইন মোলারিটি। তাহলে এইটা হচ্ছে পিএইচ এর ডেফিনেশন। এই ডেফিনেশনটা সত্যি যে কোনো ডাইলিউট সলিউশনের জন্য। তাহলে দিস ইকুয়েশন ইজ ভ্যালিড ফর এনি ডাইলিউট সলিউশন। মানে একটা সলিউশন যদি বেশ ডাইলিউট হয়, ডাইলিউট মানে লঘু দ্রবণ যদি হয়, তাহলে তুমি এই ফর্মুলাটা দিয়ে তুমি পিএইচটাকে বের করবে। সেটা মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন H প্লাস বাই কনসেন্ট্রেশন C0, এটা। এবার আমার কি আছে? মাইনাস লগ 10 বেস। আচ্ছা, আমাকে তো HCl দেওয়া হয়েছে। HCl সে কি করে? পুরোপুরি ডিসোসিয়েট করে যায়। H প্লাস জল দিয়ে ঘেরা হয়ে থাকে, তো অ্যাকোয়াস H প্লাস তৈরি করে, আর অ্যাকোয়াস Cl মাইনাস তৈরি করে। আর এবারে HCl তার কনসেন্ট্রেশন যদি 10⁻⁴ মোলার নাও, তাহলে H প্লাসের কনসেন্ট্রেশনটা কত হবে? কারণ একটা HCl ভেঙে গিয়ে যদি একটা H প্লাস দেয়, তাহলে HCl এর যে কনসেন্ট্রেশন হবে H প্লাসের কনসেন্ট্রেশনটা তাই হবে। তো H প্লাসের কনসেন্ট্রেশনটা কত? 10⁻⁴ মোল পার লিটার বা 10⁻⁴ মোলার, এটা। এই যে দেখো দিয়ে দিয়েছে কি, যে অ্যাকোয়াস 10⁻⁴ মোলার অ্যাকোয়াস সলিউশন অফ HCl। তাহলে একটা HCl পুরোপুরি ভেঙে যায়। ভেঙে গিয়ে একটা HCl থেকে যদি একটা H প্লাস পাচ্ছ, তাহলে HCl এর কনসেন্ট্রেশন যদি 10⁻⁴ মোলার হয়, তাহলে H প্লাসের কনসেন্ট্রেশন কত হবে? 10⁻⁴ মোলারই হবে। তাহলে এই যে কনসেন্ট্রেশন অফ H প্লাসের জায়গায় 10⁻⁴ বসালে, 4 মোলার বসালে, আর C0 এর জায়গায় কি বসাচ্ছ? 1 মোলার বসালে। তাহলে দেখো এবারে ইউনিটগুলো কেটে গেল। এই দেখো মোলার আর নিচে মোলার, মোলার মোলার ইউনিট কেটে গেল। কারণ ইউনিটটা কেটে যেতেই হবে, কারণ কি, লগারিদমিক কোয়ান্টিটি তো ইউনিটলেস নাম্বার। লগারিদমিক কোয়ান্টিটি তো অবশ্যই একটা ইউনিটলেস নাম্বার হতে হবে। তাহলে এই লগের ভেতরের পার্টটা ইউনিট কিন্তু কেটে যেতে হবে। তা কেটে গিয়ে দেখো উত্তরটা হয়ে গেল 4। মানে লগ 10 বেস 10⁻⁴ মানে -4, আগে একটা মাইনাস ছিল, তার উত্তরটা হয়ে গেল 4। এখানে যে জিনিসটা তুমি মাথায় রাখবে, যে যে জিনিসটা তোমাকে এই প্রবলেমটা দেওয়ার কারণটা হচ্ছে এই, যে ইউ ক্যানট রাইট pH equal to
মাইনাস লগ 10 বেস জাস্ট কনসেন্ট্রেশনের পেজ প্লাস। দেখবে তোমার বই অনেক সময় শুধু এইটা লেখা থাকে, পিএইচ সমান মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন পেজ প্লাস। ইউ ক্যানট রাইট, তুমি এইভাবে লিখতে পারো না, বাট ইউ শুড রাইট pH equal to minus log 10 base concentration of H plus by C0। তোমার এইটা লেখা উচিত, যাতে করে এই লগের ভেতরে ইউনিটটা কেটে যায়। যদি তুমি নর্মালি এইটা লিখে দিতে, অনেকেই দেখবে মানে অনেকেই বা বইও অনেক সময় pH equal to minus log 10 base concentration H plus এটা লিখে দেওয়া আছে, কিন্তু কনসেন্ট্রেশন H plus এর ইউনিট থেকে যাবে, কিন্তু লগের ভেতরে কখনো ইউনিট থাকা চলবে না, সেই জন্য এটাকে C0 দিয়ে ভাগ করে দিতে হয়। তাতে কি হচ্ছে, নিউমেরিক্যাল ভ্যালুটা কিছু পাল্টালো না, এটা 10⁻⁻4 মোলার ছিল, এটা 1 মোলার, শুধু মোলার ইউনিটটা পাল্টে গেল, ইউনিটটা কেটে গেল আর কেটে গিয়ে উত্তরটা সেই 4 বেরোলো। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তারপরের প্রবলেমটা চলে এসো। বলছে রাইট ডাউন কুলম্বস ল, হেন্স শো দ্যাট 9 ইকুয়াল টু EAC স্কয়ার সেন্টিমিটার টু দি পাওয়ার -2। পড়েছো এটা? হ্যাঁ, কুলম্বস ল করেছো? আচ্ছা আচ্ছা, কিভাবে করেছো? ধরো এখানে একটা চার্জ আছে Q1, এখানে চার্জ আছে Q2, এরা সব পয়েন্ট চার্জ, এদের মধ্যে সেপারেশনটা ধরে নাও তোমার আর আছে, তাই তো? এটা আচ্ছা, এবারে এদের মধ্যে ফোর্সটা কি হবে, মানে অ্যাকর্ডিং টু কুলম্বস ল কি বলছে, এটা একটু ভালো করে বুঝে নাও। অ্যাকর্ডিং টু কুলম্বস ল এদের মধ্যে যে ফোর্সটা কি হয়, এটা প্রপোর্শনাল টু কি হয়, Q1 Q2 হয়, আর এটা ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r² হয়, এই তো? এটা তাহলে এবারে তাহলে যেটা দাঁড়াচ্ছে, তাহলে এফটা তাহলে কি হবে, তাহলে এখানে এফটা হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হয় ইন্টু Q1 Q2/r², এরকম ভাবে ফোর্সটা তুমি লেখো, যেখানে কেটা হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, হয় কে ইজ এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এটা ঠিক আছে? তাহলে কেটা হচ্ছে এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে দেখো, এবারে এইখানে যেটা কতগুলো গন্ডগোল আছে, গন্ডগোল মানে একটু ভালো করে বুঝতে হবে, যে যেটা তুমি এই ইলেকট্রোস্ট্যাটিক্সে মানে এই যে এইভাবে মানে মানে ইলেকট্রোস্ট্যাটিক মানে এই যে সাবজেক্টগুলো যে কুলম্বস ল ইত্যাদি আলোচনা করা, সেটা ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রবলেম বা ম্যাগনেটিজমের যে প্রবলেমগুলো হয়, সেখানে না ইউনিট ডাইমেনশন নিয়ে লোকের প্রচুর গন্ডগোল হয়ে যায়। হুম, তাহলে আমি প্রথমে এই এই যে কুলম্বস ল এর কেটা কি হবে, কেটা কি বলো তো, কেটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের ভ্যালু কি হয় জানো? এই যে এফ ইকুয়াল টু কে Q1 Q2/r², তো তাহলে কেটা কি হয় জানো, তার ভ্যালুটা কি? এসআই সিস্টেমে 1 হবে না, এসআই সিস্টেমে তাহলে দেখো, আচ্ছা দেখা যাক, হ্যাঁ মানে 10⁻9 এর কাছাকাছি হবে, কিন্তু ভালো করে দেখা যাক। তাহলে দেখো এবারে যেটা বলছো সবাই ঠিক বলছো, কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখো, এবারে এইখানে কি হয়, এই সিজিএস ইউনিটে একরকম হবে, এসআই ইউনিটে একরকম হবে। আচ্ছা, সিজিএস ইউনিটে কি হচ্ছে, দুটো ব্যাপার আছে, হোয়েন দ্য চার্জেস আর প্লেসড ইন ভ্যাকিউম, মানে ধরো কোনো মিডিয়াম নেই, যদি ভ্যাকিউমের মধ্যে চার্জেসগুলো থাকে, তাহলে ফোর্সটাকে ধরো F0 লিখলাম, সেটা হয়ে যাবে Q1 Q2/r²। এই যে কে একজন বললে না যে এটা 1 হবে, সেটা হচ্ছে সিজিএস এ যখন চার্জগুলো ভ্যাকিউমের মধ্যে থাকবে তখন প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা এই কেটা হচ্ছে 1 হয়ে গেল, আর যখন when the charges are placed in a মিডিয়াম, যদি একটা মাধ্যমে থাকে, তাহলে জল মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে থাকে বা এয়ার মাধ্যমে থাকে, তখন ফোর্সটা হয়ে যাবে Q1 Q2/dr², এটা
ওই দ্য চার্জেস আর প্লেসড ইন ভ্যাকুয়াম সেটা হচ্ছে dr স্কয়ার, যেখানে ডিটাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম, যেটাকে বলা হবে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম। ঠিক আছে, এটা তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ডেফিনেশনটা কি? তাহলে দেখো তুমি খেয়াল করে ডিটা হয়ে যাচ্ছে জাস্ট সিম্পলি F0/F, এইটা হচ্ছে তোমার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে তুমি F0 কে F দিয়ে ভাগ করে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হয়ে গেছে। তার মানে বেসিক্যালি কি হচ্ছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে যে দুটো চার্জ আছে, তারা ভ্যাকুয়াম একটা নির্দিষ্ট ডিস্টেন্স থাকে তাদের মধ্যে বা নির্দিষ্ট সেপারেশন আছে, তাদেরকে শূন্য মাধ্যমে রাখলে তাদের মধ্যে যে ফোর্স, আর তাদেরকে কোনো একটা মিডিয়ামে রাখলে তাদের মধ্যে যে ফোর্স, এই যে রেশিওটা, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তা সিজিএসে এই হচ্ছে গল্পটা। আর এবারে তুমি খেয়াল করে দেখো এই ডি এর ইউনিট কি হবে, এইটা হচ্ছে মাস্ট বি, এটা কি ইউনিট হবে, মাস্ট বি ইউনিটলেস অর ডাইমেনশনলেস। ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা হচ্ছে ইউনিটলেস বা ডাইমেনশনলেস হবে এটা, কারণ দুটো ফোর্সের রেশিও, সমজাতীয় দুটো কোয়ান্টিটির রেশিও করলে সেটা ইউনিটলেস বা ডাইমেনশনলেস হয়। ডিটা হচ্ছে ইউনিটলেস বা ডাইমেনশনলেস। আচ্ছা, এবারে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এবারে আমি তাহলে ডি যদি ইউনিটলেস হয়ে যায়, তাহলে এবারে এই F0টা মানে ফোর্সটা, সেটা কি করা হয়, ডাইন ইউনিটে এক্সপ্রেস করতে হয়। চার্জগুলো Q1 অর Q2 সেটা কি কিসে এক্সপ্রেস করতে হয়, ইএসইউতে এক্সপ্রেস করতে হয় সিজিএসে। আর আরটা কিসে এক্সপ্রেস করতে হয়, সেন্টিমিটারে এক্সপ্রেস করতে হয়। তাহলে তুমি এখানে খেয়াল করে দেখো যেটাই ডাইন সেটাই হয়ে যাচ্ছে ইএসইউ স্কোয়ার বাই সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ ইএসইউ স্কোয়ার বাই সেন্টিমিটার টু দি পাওয়ার -2, যেটা আমার করতে বলা হয়েছিল সেইটা। ডাইন ইকুয়াল টু ইএসইউ স্কোয়ার সেন্টিমিটার টু দি পাওয়ার -2 হলো এটা, মানে যেটাই ডাইন সেটাই ইএসইউ স্কোয়ার সেন্টিমিটার টু দি পাওয়ার -2। কারণ সিজিএস এর চার্জের ইউনিট ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটের ইএসইউ, সেপারেশনটা হচ্ছে সেন্টিমিটার, আর ফোর্সটা হচ্ছে ডাইন। তার মানে যেটাই ডাইন সেটাই হচ্ছে ইএসইউ স্কোয়ার সেন্টিমিটার টু দি পাওয়ার -2, আর তার সঙ্গে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এখানে ইউনিটলেস বা ডাইমেনশনলেস হয়ে গেল। তো তোমাকে যখন বলছে যে ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা ধরো প্রবলেম তোমাকে দিলাম, এখানে এই প্রবলেমটা এটা বাড়িতে করো তো। প্রবলেমটা আমি বলে দিচ্ছি, তুমি প্রবলেমটা তোমার কাছে থাকা ভালো। বলা হলো যে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড dielectric constant of water is 78. এটা এবার এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা তোমাকে এক্সপ্লেন করতে বলবো। এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট, তাহলে কি হবে, মানে এইটা জাস্ট সিম্পলি মানে হচ্ছে যে দুটো চার্জ আছে, তাদের সেপারেশন ফিক্স করে দিয়েছো, তারা ভ্যাকুয়ামে থাকলে তাদের মধ্যে যা ফোর্স কাজ করবে, জলের মধ্যে দিলে তাদের ফোর্সটা 78/1 হয়ে যাবে। তা জলের মধ্যে দিলে কিন্তু ফোর্সটা 78/1 হয়ে গেল। এবং দেখবে যে এইটা তো সোডিয়াম ক্লোরাইড একটা ক্রিস্টাল, সোডিয়াম ক্লোরাইডকে জলে দিলে সে এত সহজে ডিজলভ করে যাচ্ছে কেন? তাহলে এরকম বলে না যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ল্যাটিস এনার্জি ছিল, তার জন্য সোডিয়াম ক্লোরাইড শক্তভাবে থাকতে চায়, আর জলের মধ্যে দিলে একটা সলভেশন এনার্জি হয় যেটা আমার লাভ দেয়, বা হাইড্রেশন এনার্জি দেয় সেটা আমার লাভ দেয়। এবার ল্যাটিস এনার্জির তুলনায় সলভেশন এনার্জি বা হাইড্রেশন এনার্জি বেশি বলে সোডিয়াম ক্লোরাইড জলের মতো পোলার সলভেন্টে ডিজলভ করে যায়। আর একটু ভিতরে ঢুকে যদি তুমি অ্যাকচুয়ালি কারণটা দেখো কি হচ্ছে, না যখন সোডিয়াম ক্লোরাইড তোমার এয়ারে আছে তখন তাদের মধ্যে যা ফোর্স, যখন জলের মধ্যে দিলে দুটো আয়নের মধ্যে ফোর্সটা 78/1 হয়ে গেল, তখন কি হবে, Na+ এবং Cl- আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাবে বলে এইভাবে সে আয়নাইজ হয়ে যাবে এবং সলেবল হয়ে যাবে। তাহলে এই যে জলের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 78 at 25 ডিগ্রি সেন্টিগ্রেড, জাস্ট মানে হচ্ছে যে দুটো চার্জ আছে তাদের মধ্যে সেপারেশন ফিক্স করে দিয়েছো, তাদেরকে কোন একটা মিডিয়ামে রাখলে, ভ্যাকুয়ামে রাখলে যা ফোর্স হবে, জলের মধ্যে রাখলে তাদের ফোর্সটা হচ্ছে 78/1 হয়ে যাবে। আচ্ছা, কুলম্বস সাথে ফিরে আসি। সিজিএস ইউনিটে তুমি বুঝে গেলে, এবার এসআই এ কি হবে? আচ্ছা, এসআই এ জিনিসটা হচ্ছে এই যে কেউ এসআই, কেউ সিজিএস কথাবার্তা বলছিল, এবারে দুটোই একসাথে বলে দেওয়া দরকার। এসআই এ হচ্ছে তোমার এই হোয়েন দ্য চার্জেস
are placed in vacuum, তখন ফোর্সটা এফ জিরোটা হয়ে যায় Q1 Q2 বাই 4 পাই এপসাইলন জিরো আর স্কোয়ার। তাহলে ফোর্সটা হচ্ছে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন জিরো আর স্কোয়ার। এটা হচ্ছে আমার ফোর্স হয়ে যায়। এটা যেখানে এপসাইলন জিরোটাকে বলা হয় অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকিউম। এটা একটা সার্বজনীন ধ্রুবক বা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, যার ভ্যালু হয় 8.854187 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 আচ্ছা, এর ইউনিট কি হবে দেখো, এটা খেয়াল করে দেখো, এখানে এপসাইলন জিরোটা কি, Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই যেমন আছে থাক, এফ জিরো ইন্টু আর স্কোয়ার। তাহলে এবারে এপসাইলন জিরো ইউনিট যদি বের করো, তাহলে চার্জ তার ইউনিট হবে কুলম স্কোয়ার হলো, নিচে ফোর্সের ইউনিট নিউটন ইনভার্স হলো, আর মিটার টু দি পাওয়ার মাইনাস 2 হলো। তাহলে কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার মাইনাস 2, সেইটা হচ্ছে তোমার এই এপসাইলন জিরোর ইউনিট। এইটা আচ্ছা, এবারে যখন চার্জগুলো করে একটা মিডিয়ামে থাকে কি হবে, when the charges are placed in a medium, তখন ফোর্সটা কি হবে, তখন এফটা হচ্ছে Q1 Q2 বাই 4 পাই, এখন এপসাইলন, শুধু এপসাইলন জিরো নয়, 4 পাই এপসাইলন ইন্টু আর স্কোয়ার, যেখানে এই এপসাইলনকে তুমি বলবে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। এটা আচ্ছা, এবারে দেখো একইভাবে যদি তুমি এফ জিরো বাই এফ করো, কি বেরোবে না, এপসাইলন বাই এপসাইলন জিরো বেরোবে। তাকে এপসাইলন আর বলা হচ্ছে, এপসাইলন আরটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, মানে আপেক্ষিক পরাবৈদ্যুতিক ধ্রুবক, রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। এটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। এইটা হচ্ছে জাস্ট তোমার একদম এক্স্যাক্টলি ইকুয়াল টু ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্টও যা, রিলেটিভ পারমিটিভিটিও তাই, এবং এটা অবশ্যই একটা ইউনিটলেস অর ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ইউনিটলেস অর ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ঠিক আছে, এটা একটা ইউনিটলেস বা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, মানে যেটাই ডাইইলেকট্রিক, মানে রিলেটিভ পারমিটিভিটি সেটাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। মানে দেখো, তুমি দুটো ফোর্সের রেশিও করছো, তাহলে সেটা সিজিএস এর রেশিও করলেও যা হবে, এসআই এর রেশিওটা করলে একই হবে। ধরো আমার মাস 40 কেজি, তোমার মাস হচ্ছে, আমার মাস 80 কেজি, তোমার মাস 40 কেজি, তাহলে আমাদের মাসের রেশিও হচ্ছে 2। এবার আমার মাসটা যদি আমি সিজিএসে করি, তাহলে 80,000 গ্রাম, তোমার মাসটা 40,000 গ্রাম, রেশিও করলে সে একই হবে। অর্থাৎ এফ জিরো বাই আর এফ করলে সেটা এসআই ইউনিটে এপসাইলন বাই এপসাইলন জিরো হচ্ছে, যেটা এপসাইলন আর বলছে, সেটা রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, সে রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। আর সিজিএসে ওই একই রকমের দুটো ফোর্সের রেশিও, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তারা কিন্তু এক্স্যাক্টলি একই হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা, বুঝেছো? তাহলে দেখো, তাহলে 20 নম্বর প্রবলেম যেটা ছিল, রাইট ডাউন কুলমস ল, হেন্স শো দ্যাট ডাইন ইকুয়াল টু এসি স্কোয়ার সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস 2। আর তারপরের প্রবলেমটা আমরা সলভ করে ফেললাম। দেখো, হোয়াট ডু মিন বাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম, হোয়াট ইজ ইটস এসআই ইউনিট, হাউ ইজ ইট রিলেটেড টু রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। দেখো, সেই প্রশ্নটার উত্তরটাও কিন্তু অটোমেটিক্যালি আমার হয়ে গেল। পরের কোশ্চেনটা একটা পড়ো পড়ো। আচ্ছা, হোয়াট ডু মিন বাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম, এই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম, তাহলে কি হচ্ছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম হচ্ছে যে দুটো চার্জ, হ্যাঁ, তাদের মধ্যে সেপারেশন ফিক্স করে দিয়েছো, তাদেরকে ভ্যাকুয়ামে রাখলে যা ফোর্স হবে এবং তাদেরকে একটা মিডিয়ামে রাখলে যে ফোর্স হবে, তার যে রেশিওটা, সেটাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম। সেটা ইউনিটলেস, মানে এসআই ইউনিট কি যখন বলছে সেটা ইউনিটলেস।
আর হাউ ইজ ইট রিলেটেড টু রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, দেখো যেটাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সেটাই রিলেটিভ পারমিটিভিটি, মানে যেটাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সেটাই হচ্ছে তোমার রিলেটিভ পারমিটিভিটি। এটা ঠিক আছে, বোঝা গেল? কি কারো অসুবিধা আছে এটায়? ঠিক আছে তো? আচ্ছা, এবার লাস্ট প্রবলেমটা চলে এসো। কি বলেছে যে আইনস্টাইনস ইকুয়েশন ইজ এক্সপ্রেসড অ্যাজ m ইকুয়াল টু m0 বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি কিউব হোয়ার টার্মস আর অফ ইউজুয়াল সিগনিফিকেন্স। তাহলে কি কি বলে দেওয়া আছে তোমার? এমটা হচ্ছে m0 বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি কিউব। আচ্ছা, m0টাকে বলা হয় রেস্ট মাস। মানে দেখো দেখো যদি ভিটা জিরো হয়ে যায়, অর্থাৎ মলিকুলটা রেস্ট বা পার্টিকেলটা রেস্টে থাকে, তখন যে মাসটা তখন m ইকুয়াল টু m0 হয়ে যায়, তারপরে রেস্ট মাস হবে। এমটাকে বলা হয় রিলেটিভিস্টিক মাস। মাস আচ্ছা, ভিটা হচ্ছে স্পিড অফ পার্টিকেল, স্পিড অফ দ্য পার্টিকেল। আর সিটা হচ্ছে আমার স্পিড অফ লাইট। এবার বলেছে যে ইজ দিস ইকুয়েশন কারেক্ট এক্সপ্রেস উইথ ডাইমেনশনাল আর্গুমেন্ট। বলো এই এক্সপ্রেশনটা কি কারেক্ট? মানে m ইকুয়াল টু m0 বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি কিউব, তাহলে এই এক্সপ্রেশনটা কি কারেক্ট? কি মনে হয় বলো? কারেক্ট তাই মনে হচ্ছে? সবাই কি একমত? এখানে তোমাকে আর্গুমেন্টটা দিতে বলা হয়েছে এর থ্রু দিয়ে, মানে ডাইমেনশনাল আর্গুমেন্ট দিতে বলেছে। ডাইমেনশন দিয়ে তোমায় বলতে হবে এটা কারেক্ট কি কারেক্ট নয়। সবাই কি একমত? দেবকুমার, কেন ভুল আছে মনে হচ্ছে? m0 তো মাস, তো রেস মাস বলে কিন্তু মাসের তো ডাইমেনশন থাকবে, থাকবে না কেন? সুতমা, এই ইকুয়েশনটা কারেক্ট বলে মনে হচ্ছে? কে বলবি? ভয় পাস না, বল না কারেক্ট কি কারেক্ট না। হ্যাঁ বলো, কে বলছিস তুই? অর্চিত, হ্যাঁ বল কারেক্ট নয় কেন মনে হচ্ছে তোর? হুম হুম এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। দেখো ওই যে লজিকগুলো বলা হলো প্রিন্সিপাল অফ হোমোজিনিটি অফ ডাইমেনশন, তুমি তো 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার করছো। 1 তো একটা নাম্বার, 1 যদি নাম্বার হয় তাহলে এই ভি স্কোয়ার বাই সি কিউব মাস্ট বি ইউনিটলেস অর ডাইমেনশনলেস। তুমি তো 1 এর সঙ্গে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটাকে বিয়োগ করছো, তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তাকে ইউনিটের বা ডাইমেনশনলেস হতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি, বাট ভি স্কোয়ার বাই সি কিউব তার ডাইমেনশনটা কি হয়ে যাবে? দেখো এই যে ভেলোসিটি স্কোয়ার আছে আর নিচে হচ্ছে মানে স্পিডের স্কোয়ার আছে, এখানে স্পিডের কিউব আছে, 1 বাই স্পিড হয়ে যাচ্ছে। 1 বাই স্পিড মানে এল টু দি পাওয়ার মাইনাস 1 টি হয়ে যাচ্ছে। ডাইমেনশনটা হয়ে যাচ্ছে, মানে ডাইমেনশনাল ফর্মুলাটা হয়ে যাচ্ছে এল টু দি পাওয়ার মাইনাস 1 টি। একটা ডাইমেনশন থেকে যাচ্ছে। যদি ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হতো বা ভি কিউব বাই সি কিউব হতো তাহলে তুমি মেনে নিতে পারতে, কিন্তু ভি স্কোয়ার বাই সি কিউব যখন হবে তখন তাকে এটা 1 বাই মানে ভি এর যা ডাইমেনশন বা ইউনিট, সি এরও তাই ডাইমেনশন, তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা 1 বাই সি এর ডাইমেনশন থেকে যাচ্ছে। 1 বাই সি তার মানে হচ্ছে ভেলোসিটির ইনভার্স। ভেলোসিটি যেহেতু এল টি টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এটা উপরে চলে গেলে এল টু দি পাওয়ার মাইনাস 1 টি তার একটা ডাইমেনশন ফর্মুলা থেকে যাচ্ছে। সেই জন্য দিস ইজ নট ট্রু, দিস ইজ ইনকারেক্ট।
দিস ইজ ইনকারেক্ট। বুঝতে পারলে লজিকটা? তাহলে তাহলে ভুলভাল বলছো কেন? বুঝতে পেরেছো তো? দেখো তাহলে এইখানে যে কোশ্চেনগুলো আমরা বলেছিলাম এগুলো হয়ে গেল। আমরা আগের দিনে যে প্রবলেমগুলো দিয়েছিলাম, কিছু করে দিয়েছিলাম, কিছু তোমাদের বাড়িতে করতে দিয়েছিলাম, সেগুলো তোমাদের হয়ে গেল। এবার পরের পার্টটায় চলে এসো। কারো যদি কিছু কনফিউশন থেকে বলে নাও, ভয় পেও না। ভয় পাওয়ার মতো কিছু হয়নি, সে তুমি নাই পারতে পারো। এবারে আমাদের পরের যে লেকচার 2 যেটা আছে, সেই লেকচার 2তে যে কোশ্চেনগুলো আমরা বলেছি সেইটা আমরা আলোচনার মধ্যে যাব। লেকচার 2। আচ্ছা, লেকচার 2তে কোশ্চেন 1-এ কি দেওয়া আছে দেখো। হোয়াট ডু মিন বাই অ্যাবসলিউট এরার, রিলেটিভ এরার, পার্সেন্টেজ অফ এরার আর মিন অ্যাবসলিউট এরার। তাহলে অ্যাবসলিউট এরার, রিলেটিভ এরার, পার্সেন্টেজ অফ এরার আর মিন অ্যাবসলিউট এরার। বলো অ্যাবসলিউট এরার কাকে বলে? কোশ্চেনটা দেখতে পাচ্ছ তো? এই যে পরের কোশ্চেনটা পাঠিয়েছি তোমাদেরকে, প্রবলেম সেটটা। কি দেখতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ না আমার কথা? পাচ্ছ তো? বলো প্রথম কোশ্চেনটা কি আছে, পড়ো। হুম হুম হ্যাঁ, বলো। এরার মানে হচ্ছে বাংলা যেটা বলে ত্রুটি। হ্যাঁ, তাহলে বলো অ্যাবসলিউট এরার কাকে বলে? ধরো আমি এরকম বললাম যে লেট এক্স টি হচ্ছে তোমার ট্রু ভ্যালু অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি এক্স। হ্যাঁ, আর এক্স আইটা হচ্ছে তোমার মেজার ভ্যালু of the same physical quantity x। তাহলে অ্যাবসলিউট এরার যদি তুমি ই বলো, সেইটা হচ্ছে সবসময় এক্স মাইনাস এক্স টি, মানে মেজার ভ্যালু এবং যে ট্রু ভ্যালু তার ডিফারেন্সটা, এক্স মাইনাস এক্স টি তার মডিউলাসটা লেখা হয়। মানে দেখো এরার পজিটিভ বা নেগেটিভ হয়ে যেতে পারতো। এবারে আমরা সবসময় এরারটা ম্যাগনিটিউড দিয়ে লিখবো। তাহলে আমার মেজার ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু তার যে ডিফারেন্সটা তার মডিউলাস বা সাইনটাকে বাদ দিয়ে নেব, যেটা হবে সেটা হচ্ছে আমার অ্যাবসলিউট এরার। মানে ধরো তুমি একটা টাইট্রেশন করছো, টাইট্রেশন করার সময় এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে তোমার 10, আর তুমি মাপতে গিয়ে তোমার 10.3 মেপেছো। তা 10.3 মাইনাস 10 তার মডিউলাসটা হচ্ছে তোমার অ্যাবসলিউট এরার। বা তুমি ধরো 9.8 মেপেছো, তা 9.8 মাইনাস 10 তাহলে মাইনাস 0.2 হলো, তার মডিউলাসটা হচ্ছে তোমার অ্যাবসলিউট এরার। ঠিক আছে, এইটা। ঠিক আছে, তাহলে অ্যাবসলিউট এরার মানে বুঝতে পারলে? এইখানটা আমি কেটে দিই, তাহলে অ্যাবসলিউট এরার তুমি বুঝলে। আচ্ছা, এবারে এইখানে আমি ডিফাইন করে দিচ্ছি রিলেটিভ এরার। রিলেটিভ এরার সেটা ই রিলেটিভ লিখলাম। সেটা কি হচ্ছে, এই যে তুমি অ্যাবসলিউট এরারটাকে করছো এক্স মাইনাস এক্স টি, সেটা অ্যাবসলিউট এরার। তাকে তোমার যে অ্যাকচুয়াল ভ্যালু সেটা দিয়ে ভাগ করো,
তাহলে যেটা পাবে সেটা হচ্ছে তোমার, তাহলে যেটা হবে সেইটা হচ্ছে তোমার রিলেটিভ এরার। তাহলে রিলেটিভ এরার হচ্ছে অ্যাবসলিউট এরারকে তোমার অ্যাকচুয়াল যে ভ্যালুটা, সেই অ্যাকচুয়াল ভ্যালুটা তুমি ভাগ করলে যেটা পাবে সেটা হচ্ছে রিলেটিভ এরার। আর হচ্ছে কি পার্সেন্টেজ অফ এরার। পার্সেন্টেজ অফ এরার, পার্সেন্টেজ অফ এরারটা মানে হচ্ছে এই যে রিলেটিভ এরার তুমি করছো না, এক্স মাইনাস এক্স টি, এটা অ্যাকচুয়াল এরারটা, মানে এটা সবসময় ই বাই এক্স টি এইভাবে লিখতে পারো। তাহলে এইটা বাই এক্স টি ইন্টু 100%, অর্থাৎ ই বাই এক্স টি ইন্টু 100%, মানে রিলেটিভ এরার যেটা তাকে 100 দিয়ে গুণ করলে তুমি পার্সেন্টেজ অফ এরার পেয়ে যাবে। আর ফাইনালি হচ্ছে মিন অ্যাবসলিউট এরার। মিন অ্যাবসলিউট এরার, আচ্ছা সেটা আমি ই বার করছি এরকম করে। এটা কি হচ্ছে দেখো, ধরো এবারে তোমার হলো কি, তোমার আচ্ছা এখানে এক্স মাইনাস মানে এখানে আই এর মেজারমেন্টটা তো করেছি, এটা এক্স আই লিখে রাখি। আচ্ছা এবারে দেখো মিন অ্যাবসলিউট এরার যখন করছো, এবারে তুমি ধরো কোন একটা পার্টিকুলার জিনিস একবার মাপছো না, বেশ কয়েকবার ধরে মাপছো। ধরো ওই বললাম না একটা টাইটেশন তুমি করছো, যারা হয়তো অ্যাকচুয়াল উত্তরটা 10 বেরোনোর কথা, তুমি কি করছো ওটা বারবার 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 করে মাপছো, তাহলে প্রত্যেকবার একটা করে এরার আসবে। এবারে সেই অ্যাবসলিউট এরারগুলোকে নিয়ে তার অ্যাভারেজ করলে যেটা হবে সেটা মিন অ্যাবসলিউট এরার। ধরো প্রথম মেজারমেন্টে তুমি যে এরারটা পেলে এইটা হলো, সেকেন্ড মেজারমেন্টে এক্স টু মাইনাস এক্স টি এইটা হলো, থার্ড মেজারমেন্টে এক্স থ্রি মাইনাস এক্স টি এইটা হলো, প্লাস ডট 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 করে ফাইনালটা ধরো এক্স এন মাইনাস এক্স টি হলো। তুমি ধরো এন বার মেজারমেন্ট করেছো, ট্রু ভ্যালু তো যেটা জানাই আছে, এবারে প্রত্যেকবার মেজারমেন্ট করে তুমি এক্স ওয়ান পেয়েছো, এক্স টু পেয়েছো, এক্স থ্রি পেয়েছো, ডট ডট করে এক্স এন পর্যন্ত পেয়েছো। তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স থ্রি এটা হলো প্রথম মেজারমেন্টের অ্যাবসলিউট এরার, এক্স টু মাইনাস এক্স থ্রি হচ্ছে সেকেন্ড মেজারমেন্টের অ্যাবসলিউট এরার, এটাকে থার্ড মেজারমেন্টের অ্যাবসলিউট এরার অ্যান্ড সো অন। এই যতবার তুমি মেজার করেছো প্রত্যেকবার এরারটাকে ক্যালকুলেট করে তুমি যদি এই যতগুলো মেজারমেন্ট করেছো সেই এনটা দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি মিন অ্যাবসলিউট এরার পাবে। ঠিক আছে, বোঝা গেল তাহলে অ্যাবসলিউট এরার কাকে বলছি, রিলেটিভ এরার কাকে বলছি, পার্সেন্টেজ এরার কাকে বলছি, আর মিন অ্যাবসলিউট এরার কাকে বলছি। পরিষ্কার হলো? আচ্ছা এখানে একটা জিনিস বলি যে যখন হোয়েন এক্স টু যেটা মানে এক্সাক্ট ভ্যালুটা ইজ নট সাপ্লাইড, যখন কোনো একটা নিউমেরিক্যাল প্রবলেম ইত্যাদি করতে গিয়ে এক্স টিটা যদি সাপ্লাই করা যদি না থাকে, দেন টেক দ্য অ্যাভারেজ অর মিন ভ্যালু, অ্যাভারেজ অর মিন ভ্যালু অফ এক্স অ্যাজ দ্য ট্রু ভ্যালু। তাহলে মিন ভ্যালুটা হচ্ছে তোমার এই এক্স অ্যাভারেজ, আমি এইরকম ভাবে লিখলাম, সেইটাই তোমার এক্স টি এর সঙ্গে সমান হবে। ধরো তুমি 10 বার মেজারমেন্ট করেছো, কখনো বেরিয়েছে 9.8, কখনো 9.9, কখনো 10, কখনো 10.1, কখনো 10.15, কখনো 10.2, এরকম হয়েছে। আর ওইগুলো একটা অ্যাভারেজ করে নাও, মানে এরিথমেটিক অ্যাভারেজ আর কি করলে যেটা পাবে সেটা অ্যাভারেজ বা মিন ভ্যালু পেলে সেইটাকে তুমি ট্রু ভ্যালু হিসেবে তখন মেনে নেবে আর কি। ঠিক আছে, তাহলে হলো পুরো জিনিসটা, হচ্ছে। আচ্ছা নেক্সট চলে এসো, নেক্সট বলেছে হোয়াট ডু মিন বাই অ্যাকিউরেসি। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে, হোয়াট ডু মিন বাই অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি কাকে বলে? অ্যাকিউরেসি, আচ্ছা অ্যাকিউরেসি মানে হচ্ছে এই রিলেটিভ এরারটা যত কম হবে তত বেশি অ্যাকিউরেট। তাহলে লোয়ার দ্য ভ্যালু অফ, লোয়ার দ্য ভ্যালু অফ মানে আমি এইটা বলবো একবারে মিন অ্যাবসলিউট এরার, লোয়ার দ্য ভ্যালু অফ মিন অ্যাবসলিউট এরার, হায়ার ইজ দ্য অ্যাকিউরেসি। তুমি এই মিন অ্যাবসলিউট এরারটাকে ক্যালকুলেট করলে, মিন অ্যাবসলিউট এরারটা যা যত কম হবে
সেই রেজাল্ট হবে তত অ্যাকিউরেট। ধরো তুমি যদি একবারই মেজারমেন্ট করো, কোন একটা এক্সাম্পল 10 আছে, তুমি 10ই মাপতে পারলে, তা তোমার রেজাল্টটা অ্যাকুরেট হলো। কেউ 9 মেপেছে, তার রেজাল্টটা কম অ্যাকুরেট। কেউ ধরো 5 মেপেছে, 10 হওয়ার কথা তার 5 মেপেছে, তার রেজাল্টটা বেশ খারাপ, মানে খুব কম অ্যাকিউরেট। ঠিক আছে? তাহলে যেটা ইম্পর্টেন্ট যে লোয়ার দ্য ভ্যালু অফ মিন অ্যাবসলিউট এরার, হায়ার ইজ দ্য অ্যাকুরেসি। মিন অ্যাবসলিউট এরার যত কম হবে সে তত বেশি অ্যাকুরেট হবে। ঠিক আছে? বুঝতে পেরেছো এটা? আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি আছে পড়ো। সেখানে কি লেখা আছে পরের কোশ্চেনটা? ডেভিয়েশন, ভ্যারিয়ান্স। হ্যাঁ, তাহলে দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাকে বলে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইটাকে অনেক সময় সিগমা দিয়ে এক্সপ্রেস করা হয়। এইটা ধরো এই কোন একটা কোয়ান্টিটি যদি এক্স হয়, সেই এক্স স্কোয়ারের অ্যাভারেজ করো মাইনাস এক্স অ্যাভারেজে স্কোয়ার করো, তার স্কোয়ার রুট করে দাও। মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই ডেফিনেশন হচ্ছে যে কোন একটা কোয়ান্টিটি যদি এক্স হয়, এক্স এর স্কোয়ার করে অ্যাভারেজ করো মাইনাস এক্স এর অ্যাভারেজ করে স্কোয়ার করো, তার স্কোয়ার রুট, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর তার স্কোয়ারটা হচ্ছে ভ্যারিয়ান্স। ভ্যারিয়ান্সটা হচ্ছে সিগমা, মানে এটা ধরো এটা হচ্ছে এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এক্স এর ভ্যারিয়ান্স হবে সিগমা এক্স স্কোয়ার, সেটা হচ্ছে এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজের স্কোয়ার। এটা হয়ে গেল ভ্যারিয়ান্স। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমাকে ধরো তুমি কোন একটা পার্টিকুলার ফিজিক্যাল কোয়ান্টিটি মাপছো, সেই ফিজিক্যাল কোয়ান্টিটি ধরো এক্স, তাহলে এবার তুমি কি করবে, তুমি এক্স এর অ্যাভারেজ করে নিলে। হ্যাঁ, তাহলে এক্স এর অ্যাভারেজ করলে সেটা তুমি এইটা পেয়ে গেলে, এই যে এক্স অ্যাভারেজটা পেয়ে গেলে, তার স্কোয়ার করে নেবে। এবারে ওই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো তুমি স্কোয়ার করে ফেললে, স্কোয়ার করে তার অ্যাভারেজ করলে। হ্যাঁ, করে এই দুটো বিয়োগ করে তার স্কোয়ার রুট করলে সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেবে, আর এটা করে তোমার ভ্যারিয়েন্স দেবে। তা স্কোয়ার করে ফেললে ভ্যারিয়েন্স দেবে। ঠিক আছে? বোঝা গেল? মানে ধরো তোমাকে, ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল, তুমি একটা বলছো যে একটা মেজারমেন্ট করেছো, এক্স এর ভ্যালুগুলো যথাক্রমে বেরিয়েছে, ধরো 1 বেরিয়েছে, 2 বেরিয়েছে, আর ধরো 5 বেরিয়েছে। ঠিক আছে? তাহলে এক্স অ্যাভারেজ করলে কি হবে? 1 প্লাস 2 প্লাস 5 ডিভাইডেড বাই, আচ্ছা 5 বেরিয়েছে, আর একবার ধরো একটা 1 বেরিয়েছে ধরে নাও। 1 প্লাস 2 প্লাস 5, না একটা না, 1 মিনিট, আমি একটুখানি ভালো রেজাল্ট চাইছি, একটুখানি কাজ করো তুমি। 1 প্লাস 2 আর 3 বেরিয়েছে ধরো, তাহলে এক্স অ্যাভারেজ করলে কত হবে? 1 প্লাস 2 প্লাস 3 ডিভাইডেড বাই 3, সেটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, তাহলে সেটা 2 হয়ে গেল। আর এবারে এক্স স্কোয়ার গুলো করলে কত বেরোচ্ছে? এক্স যদি 1 2 3 হয়, তাহলে এক্স স্কোয়ারটা হচ্ছে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9 হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার অ্যাভারেজ করলে কি হবে? 1 প্লাস 4 প্লাস 9 ডিভাইডেড বাই 3 হলো, তা 14/3 হলো। এটা 14/3 মানে হচ্ছে 3 4 12, হচ্ছে তোমার 14, হ্যাঁ 3 4 12.67 হলো এটা। আচ্ছা, এবার তাহলে সিগমা এক্স যদি ক্যালকুলেট করো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটা কত হবে? রুট ওভার অফ এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজের তার স্কোয়ার, তার মানে এটা দাঁড়াচ্ছে কত? রুট ওভার অফ 4.67 মাইনাস এক্স অ্যাভারেজ যদি 2 বেরিয়ে তার স্কোয়ার করলে 4 হয়ে যাচ্ছে। এবারে করে তোমার যেটা বেরোলো আর সেটা হচ্ছে তোমার 0.67 স্কোয়ার রুট করলো, যেটা বেরোবে তুমি করে নাও। আর ভ্যারিয়েন্স ক্যালকুলেট করলে কি হচ্ছে? সিগমা এক্স স্কোয়ার ক্যালকুলেট করলে কি হবে তাহলে? জাস্ট এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ারটা শুধুমাত্র হবে, যেটা 0.67 হয়ে যাবে। আর এটা হচ্ছে 0.67 স্কোয়ার রুট করলে পরে যেটা বেরোবে সেটা। তাহলে বোঝা গেল কেমন করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে? ঠিক আছে, তারপরে কোশ্চেনটা চলে এসো। কি বলা আছে? প্রিসিশন। হোয়াট ডু মিন বাই প্রিসিশন?
আচ্ছা, প্রিসিশন, দেখো অ্যাকিউরেসি এবং প্রিসিশন এই দুটো টার্ম দেখবে পাশাপাশি ইউজড হয়, হ্যাঁ, কিন্তু প্রিসিশন অ্যাকিউরেসি কিন্তু একই কোয়ান্টিটি নয়। প্রিসিশন মানে হচ্ছে যে তুমি ধরো মানে একটা মেজারমেন্ট করছো, দেখো যে প্রত্যেকবারে তোমার মাপা রেজাল্টগুলো একে অপরের কত কাছে। তুমি ধরো টাইটেশন করছো, তুমি এক্সাক্ট ভ্যালুটা জানোই না হয়তো, এবার তুমি কি করবে, তিনবার টাইটেশন করে তিনবার একই ভ্যালু পেলে সেটাকে বলা হবে তোমার রেজাল্টটা তার মানে প্রিসাইজ। এবারে দেখো হয়তো অ্যাকচুয়াল ভ্যালুটা 10, তুমি তিনবারই 10 10 10 পেয়েছো, তাহলে তোমার রেজাল্টটা হচ্ছে দারুণ প্রিসাইজ, অ্যাট দ্য সেম টাইম দারুণ অ্যাকিউরেট। এবারে তুমি ধরো অ্যাকচুয়াল রেজাল্টটা 10, তুমি তিনবারই 8 8 8 পেয়েছো, তাহলে তিনটেকে তোমার মেজারমেন্ট তারা একে অপরের কাছাকাছি, সেটা তোমার রেজাল্টটা প্রিসাইজ হলো, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুটা তো 10, তোমার রেজাল্টটা কিন্তু অ্যাকিউরেট হলো না। তার মানে অ্যাকিউরেট হলেই প্রিসাইজ হবে বা প্রিসাইজ হলে অ্যাকিউরেট হবে এরকম কিন্তু নয়, ঠিক আছে। তা প্রিসিশন মানে হচ্ছে যে এমনিতে যে যেটা বলা হয় যে ক্লোজনেস অফ দ্য মেজার ভ্যালুজ, মানে মেজার ভ্যালুগুলো কত কাছাকাছি সেটা হচ্ছে তোমার প্রিসিশন। এবং এইটাকে আর এইখানে যেমন এখানে কি হচ্ছে ক্লোজনেস অ্যাকুরেসি, যেমন ক্লোজনেস অফ দ্য মেজার ভ্যালু উইথ দ্য অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু। এই অ্যাকচুয়াল ভ্যালু এবং মেজার ভ্যালু যে ক্লোজনেস সেগুলো হচ্ছে অ্যাকিউরেসি, আর প্রিসিশন অফ দ্য মেজার ভ্যালু সেটা হচ্ছে প্রিসিশন। এবং দেখা যাবে যে লোয়ার দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আগে আমি ডিফাইন করে ফেললাম, লোয়ার দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হায়ার ইজ দ্য প্রিসিশন, লোয়ার দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হায়ার ইজ দ্য প্রিসিশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যত কম হবে প্রিসিশনটা তত তোমার বেশি হবে, ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পেরেছো প্রিসিশন কাকে বলে? পরিষ্কার? তারপরে কোশ্চেন কি আছে? কি আছে? ডিফারেন্স বিটুইন অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন। ডিফারেন্স বিটুইন অ্যাকুরেসি অ্যান্ড প্রিসিশন। আচ্ছা, অ্যাকুরেসি এবং প্রিসিশনের ডিফারেন্স দেখো, এটা তো অলরেডি বলে দেওয়া হলো। অ্যাকুরেসি ডেফিনেশন বলেছি, প্রিসিশনের ডেফিনেশন বলে কি, দেখো আমি যদি অন্তত দুটো তফাৎ আমি দেখতে চাই, যদি বাঁদিকে যদি অ্যাকুরেসি লিখি আর ডান দিকে যদি প্রিসিশন লিখি, দেখো যে যে আলোচনাটা করলাম, তাহলে প্রথমটা হচ্ছে যে তোমার লোয়ার দ্য ভ্যালু অফ মিন অ্যাবসলিউট এরার হায়ার ইজ দ্য অ্যাকুরেসি, এটা প্রথমে লিখলে। লোয়ার দ্য ভ্যালু অফ মিন অ্যাবসলিউট এরার হায়ার ইজ দ্য অ্যাকুরেসি। আর এক্ষেত্রে কি লিখবে? লোয়ার দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন lower the standard deviation higher is the accuracy, lower the standard deviation higher is the accuracy। আচ্ছা, তোমাদের দেখো ক্লাস করতে করতে লিখতে যদি অসুবিধা হয়, তোমরা বোঝার দিকে বেশি নজর দাও, হ্যাঁ, লেখার দিকে বেশি নজর দিতে যেও না, কারণ আমি এর পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, তখন এই নোটটা পেয়ে যাবে, সেই নোট থেকে তুমি তোমার খাতায় কপি করে নিলে বা নোটটা প্রিন্ট আউট করলে নোটটা থেকে কপি করে নেবে রাদার আর কি, আমি তোমাকে এটা পিডিএফ দিয়ে দেবো। এটা তাহলে প্রথম তফাৎ হচ্ছে এইটা, লোয়ার দ্য ভ্যালু অফ মিন অ্যাবসলিউট এরার হায়ার ইজ দ্য অ্যাকুরেসি, আর লোয়ার দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হায়ার ইজ দ্য হায়ার ইজ দ্য প্রিসিশন, সরি এটা অ্যাকুরেসি আবার লেখা হয়ে গেছে, হায়ার ইজ দ্য প্রিসিশন, লোয়ার দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হায়ার ইজ দ্য প্রিসিশন।
এটা প্রথম তফাৎ। আচ্ছা, সেকেন্ড তফাৎটা কি? যখন তুমি অ্যাকুরেসির কথা বললে তখন আমি বললাম যে ক্লোজনেস অফ দ্য মেজার ভ্যালু, মানে ইট ইজ এ মেজার অফ, ইট ইজ এ মেজার অফ ক্লোজনেস অফ দ্য মেজার ভ্যালু উইথ দ্য অ্যাকচুয়াল ভ্যালু। আর এর ক্ষেত্রে হচ্ছে কি, ইট ইজ এ মেজার অফ ক্লোজনেস অফ দ্য মেজার ভ্যালু। তাহলে এই দুটো তফাৎ লিস্ট তুমি করতে পারবে, ঠিক আছে? ও, একটা পেজ এক্সট্রা হয়ে গেছে, বেরিয়ে গেছে। তাহলে 5 নম্বর যে প্রবলেমটা ছিল, যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকুরেসি এবং প্রিসিশন, সেটা আমরা এখানে আলোচনা করে দিলাম, ঠিক আছে? বুঝতে পারছো তো আমি যা বলছি, কথা বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা তারপরের প্রবলেমটা পড়ো। কি বলছে পরের প্রবলেমটা? ইফ ম্যাক্সিমাম এরার in A and B are x% and y% respectively, then what will be the maximum error in A plus B, A minus B, A into B আর A by B, আর সঙ্গে A to the power m, B to the power n। এটা তোমায় করতে বলেছে। তাহলে দেখো কি বলছে, যে ইফ ম্যাক্সিমাম এরার ইন A and B আর x% and y% respectively, then what will be the value maximum error in A plus B তোমায় বের করতে বলেছে। দেখো তাহলে কি কি বলে দিয়েছে। বলে দিয়েছে হচ্ছে ম্যাক্সিমাম এরার ইন এ, সেটা হচ্ছে x%। ম্যাক্সিমাম এরার ইন বি বলে দিয়েছে তোমার y%। তাহলে এবারে আমি ম্যাক্সিমাম এরার ইন এ প্লাস বি করতে চাইছি। তাহলে আমাকে যেটা করতে হবে, ম্যাক্সিমাম এরার ইন এ প্লাস বি অর এ মাইনাস বি, দুটোই হবে হচ্ছে x% প্লাস y%। তাহলে এইটা হবে অ্যান্সার। মানে দুটো কোয়ান্টিটি যোগ হোক বা বিয়োগ হোক, দুজনের ক্ষেত্রেই হচ্ছে তোমার এটা হবে, মানে ম্যাক্সিমাম এরারটা হয়ে যাবে তোমার এইটা, এ প্লাস বি আর এ মাইনাস বি দুজনেই এরা হচ্ছে x% আর y%। আচ্ছা, এটা একটু বোঝার চেষ্টা করা যায়। দেখো একটা জিনিস হচ্ছে তোমার, এইভাবে ভাবো যে ধরো তুমি এ একটা মেজারমেন্ট করছো, তাহলে তোমার সেখানে 2 এর ভুল হলো, বি মেজারমেন্ট করতে 2 এর ভুল হলো, তাহলে ওভারঅল ভুলটা কত হবে? 2 + 2 4 হয়ে যাবে। এটা সবসময় মানে এরার কখনো ক্যান্সেল আউট হয় না, এরা সবসময় যোগ আছে। এ প্লাস বি করলেও তোমার এ হবে, এ প্লাস বি করলেও হচ্ছে তোমার এরারটা হচ্ছে জাস্ট যোগ হয়ে যাবে, এ মাইনাস বি করলেও কিন্তু যোগ হয়ে যাবে। যখন বিয়োগ করবে তখন কিন্তু এরারটা বিয়োগ করলে হবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আচ্ছা, এবারে ম্যাক্সিমাম এরার ইন এ ইন্টু বি এবং এ বাই বি, ম্যাক্সিমাম এরার ইন, আচ্ছা এ ইন্টু বি প্রথমে বলি, 1 মিনিট। সেটা হচ্ছে তোমার, এ ধরো x%, আমি এখানে অ্যাবসলিউট এরারটা এ কি বলেছি না, রিলেটিভ, x% ডিভাইডেড বাই এ প্লাস y% ডিভাইডেড বাই বি, এইটা।
এক মিনিট, পার্সেন্টেজ তো, হ্যাঁ এত পার্সেন্টেজ করে দিচ্ছি, মানে একবারে ডেল্টা এক্স বাই এ প্লাস ডেল্টা ওয়াই বাই বি এইটা হয়ে যাবে। আচ্ছা এইটা যদি তুমি এ বাই বি করো, ম্যাক্সিমাম এরার ইন এ বাই বি করো, তাতেও তোমার এক্স্যাক্টলি এটা এক্স পার্সেন্ট বাই এ প্লাস ওয়াই পার্সেন্ট বাই বি হয়ে যাবে। তো এটা তোমাকে মনে রাখতে হবে যে যখন তুমি যোগ বা বিয়োগ করছো, তখন এরারটা ওই যোগ বা বিয়োগ যাই করো না কেন, এ এর এরার যদি এক্স পার্সেন্ট হয়, বি এর এরার যদি ওয়াই পার্সেন্ট হয়, তাহলে দুটোকে যোগ করলেই তুমি বেসিক্যালি ম্যাক্সিমাম এরার ইন এ প্লাস বি বা এ মাইনাস বি পেয়ে যাবে। আর যদি তুমি একটা প্রোডাক্ট নাও বা ডিভিশন নাও আর কি, হ্যাঁ, তখন যে এরারটা, সেই এরারটা হচ্ছে তোমার ওই রকমভাবে এক্স পার্সেন্ট বাই এ প্লাস ওয়াই পার্সেন্ট বাই বি, বা এখানে এক্স পার্সেন্ট বাই এ বা ওয়াই পার্সেন্ট বাই বি, এটা হয়ে যাবে। এইটা কেমিস্ট্রিতে কম আসে, কিন্তু ফিজিক্সে এখান থেকে কিন্তু তোমার প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম দেয়, এবং জয়েন্ট টয়েন্ট ইত্যাদি প্রত্যেক জায়গাতে কিন্তু এই ধরনের নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু এসেছে। এটা আর একটা হচ্ছে, যদি তুমি এই ম্যাক্সিমাম এরার ইন এ টু দি পাওয়ার এম করো, সেটা হয়ে যাবে এম ইন্টু, মানে এম টাইমস এক্স পার্সেন্ট এসে যাবে এটা। আর ম্যাক্সিমাম এরার ইন বি টু দি পাওয়ার এন করলে সেটা হচ্ছে এন ইন্টু ওয়াই পার্সেন্ট এসে গেল এটা। এবারে দেখো তাহলে ম্যাক্সিমাম এরার ইন যদি এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন করো, তাহলে এটা কি হচ্ছে, এটা তখন দেখো এটাকে তুমি এইরকম করে ভাবো যে এর মানে এটা এক্স পার্সেন্ট বাই, মানে এম ইন্টু এক্স পার্সেন্ট ডিভাইডেড বাই এ প্লাস এন ইন্টু ওয়াই পার্সেন্ট ডিভাইডেড বাই বি, এটা তোমার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এইটা আমি তোমাকে একটা দুটো করে দেখিয়ে দিই, হ্যাঁ এই ফর্মুলাগুলোকে বলে দিলাম, একটা দুটো করে দেখিয়ে দিই, তুমি তাহলে বুঝতে পারবে। ধরো তুমি একটা এইরকম ভাবে জিনিসটাকে ভাবার চেষ্টা করো, ধরো তুমি অ্যাকচুয়াল ভ্যালু অফ এ, সেটা ধরে নাও এ জিরো, আর অ্যাকচুয়াল ভ্যালু অফ বি এটা ধরে নাও তোমার বি জিরো। তাহলে রিলেটিভ এরার অফ এ সেটা কি হবে না, এ মাইনাস এ জিরো ডিভাইডেড বাই এ জিরো, এটা রিলেটিভ এরার। পার্সেন্টেজে করলে, পার্সেন্টেজ অফ রিলেটিভ এরার করলে এটা ইন্টু 100% হলো। আবার পার্সেন্টেজ অফ রিলেটিভ এরার অফ বি করলে কি হবে, বি মাইনাস বি জিরো, বি জিরো ইন্টু 100% হলো, মানে মেজার ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু ইন্টু 100%, এটা। আর এবারে তুমি যদি ধরো এই পার্সেন্টেজ অফ রিলেটিভ এরার অফ এ প্লাস বি করো, তাহলে কি হবে সেটা, তাহলে এখান থেকে খেয়াল করে দেখো যে আমি পার্সেন্টেজটা নয় পরেও করতে পারি, সেটা মানে পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট নয়। তাহলে এইটাকে বলে দিয়েছে এক্স পার্সেন্ট, আর এটাকে বলে দিয়েছে তোমার ওয়াই পার্সেন্ট, তাই তো, এটা হচ্ছে এক্স পার্সেন্ট, এটা হচ্ছে ওয়াই পার্সেন্ট। হ্যাঁ, তাহলে তুমি যদি এইখান থেকে ধরো এটাকে বের করে নাও, মানে এটা হয়ে যাচ্ছে, আচ্ছা পার্সেন্টেজটা বাদ দিলে, এক মিনিট দাঁড়া তো, পার্সেন্টেজটা বাদ দিয়ে যদি আমি একদম রিলেটিভটা শুধু করি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। পার্সেন্টেজটা শেষে করে নেওয়া যাবে, পার্সেন্টেজটা নিয়ে তো সমস্যা নেই। তাহলে রিলেটিভ এরার যদি অফ এ, এটাকে তুমি এক্স বলি, সেখান থেকে এটা কি হয়ে যাচ্ছে না, এ জিরো প্লাস এ জিরো ইন্টু এক্স, এইখান থেকে তাহলে বিটা কি হয়ে যাচ্ছে, এটা তো ওয়াই, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার বি জিরো প্লাস বি জিরো ইন্টু ওয়াই। তাহলে এবারে রিলেটিভ এরার অফ এ প্লাস বি যখন করবে তুমি, তা এরকম ভাবে লিখছি যে এটাকে লিখছি আমি এ জিরো প্লাস এ জিরো ইন্টু এক্স, বিটাকে লিখছি বি জিরো প্লাস বি জিরো ইন্টু ওয়াই, এইটা।
ডিভাইডেড বাই তোমাকে কি করতে হচ্ছে, অ্যাকচুয়াল ভ্যালুটা এ প্লাস বি। না, এক সেকেন্ড, এটা এইভাবে লিখলে হবে না তো। এক সেকেন্ড, তোমাকে যখন এটাকে তুমি আসলে ডেরিভেটিভ দিয়ে করলে তো খুব ইজিলি হয়ে যায়, ডেরিভেটিভ তোমাদের বুঝতে অসুবিধা, তো সেই জন্য আমি এরকমভাবে করছি। রিলেটিভ এরর অফ এ প্লাস বি যখন আমি করব, তাহলে এটা হচ্ছে তোমার এ জিরো প্লাস এটা এক লাইন লিখে দিই, এ প্লাস বি, এ প্লাস বি মাইনাস এ জিরো প্লাস বি জিরো ডিভাইডেড বাই এ জিরো প্লাস বি জিরো। এটা মানে এ প্লাস বি এর মানে মেজার ভ্যালু হচ্ছে এ প্লাস বি, তার অ্যাকচুয়াল ভ্যালু ছিল এ জিরো প্লাস বি জিরো ডিভাইডেড বাই এ জিরো প্লাস বি জিরো। তো এটা হয়ে যাচ্ছে কত, এ মাইনাস এ জিরো বাই এ জিরো প্লাস বি জিরো প্লাস এটা হয়ে যাচ্ছে বি মাইনাস বি জিরো বাই এ জিরো প্লাস বি জিরো। এ মাইনাস এ জিরোটা হয়ে যাচ্ছে তোমার এ মাইনাস এ জিরো, এখান থেকে হচ্ছে এক্স ইন্টু এ জিরো হলো, আর বি মাইনাস বি জিরো এখান থেকে ওয়াই ইন্টু বি জিরো হলো, ডিভাইডেড বাই হচ্ছে এ জিরো প্লাস বি জিরো হলো। এবারে তুমি দেখো এখানে এ জিরো প্লাস মানে এক সেকেন্ড, এক্স প্লাস ওয়াই, কি করে মানে তোমাকে দেখাবো, ডেরিভেটিভ করলে তো সবচেয়ে ভালো হয়। এক মিনিট দাঁড়া, আচ্ছা এইভাবে এইভাবে তোমার একটু অসুবিধেই হবে বুঝতে। আমি ডেরিভেটিভটা শিখিয়ে দিয়ে না পরে বলবো, এখন এক সেকেন্ড দাঁড়া, এটা আমি এখন বাদ দিয়ে দিই, এটাকে কেটে দিই এক মিনিট। তোমার ডেরিভেটিভ কি একটুখানি জানো না জানো না? আচ্ছা আচ্ছা, কিন্তু ম্যাক্সিমামে তো জানার কথা নয়। আচ্ছা আমি এক কাজ করি, তোমাকে একটু কোয়ালিটেটিভলি বুঝিয়ে দিই, তাহলে সুবিধা হবে। ধরো এইভাবে ভাবো, ধরো একটা সংখ্যা দিয়ে বোঝাই তোমাকে। ধরো কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটির অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে তোমার ধরো 5। এবারে তুমি সেটাকে যখন মাপছো, তার যদি এরারটা লেসে 0.2 হয়, তাহলে ভ্যালুটা কত হতে পারে, 5 প্লাস মাইনাস 0.2। মানে যদি এরারটা 5 হয়, তার মানে কি তুমি 5.2ও মাপতে পারো, 4.8ও মাপতে পারো। তাহলে 5 প্লাস মাইনাস 0.2, এটা যে একটা কোয়ান্টিটি। আর একটা ধরো ফর অ্যানাদার কোয়ান্টিটি, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু ধরে নাও 10, আর এরারটা ধরে নাও লেসছে 0.5। তাহলে অ্যাকচুয়ালি ভ্যালুটা কত, 10 প্লাস মাইনাস 0.5। আচ্ছা এবারে দুটো যখন একসাথে মাপছো, দেখো একসাথে মাপলে তার মানে এইটা যখন তুমি বলছো ভ্যালুটা 5.2ও মাপতে পারো, 4.8ও মাপতে পারো। আর এইটা যখন মাপছো ভ্যালুটা 10.5ও মাপতে পারো, আবার 9.5ও মাপতে পারো, কারণ প্লাস মাইনাস 0.5 আছে। তাহলে এবারে দেখো এর ম্যাক্সিমাম নিলে তোমার ভ্যালুটা 15.7 তুমি ম্যাক্সিমাম যেটা মাপতে পারো, মানে এরও পজিটিভ এরার এরও পজিটিভ এরার। তাহলে ম্যাক্সিমাম যেটা মাপতে পারতো তুমি 15.7 মাপতে পারতে। আর এরও মিনিমাম যদি এরার হয়, তাহলে তুমি এটা কত মাপতে পারছো, তোমার এদিকে এতে তোমার 14.3, তাই তো, 14.3 এটা। তাহলে যখন তুমি অ্যাকচুয়ালি মাপছো দুটোকে একসাথে যখন মাপছো, তাহলে প্রথমটার ম্যাক্সিমাম 5.2 হতে পারে, পরেরটার ম্যাক্সিমাম 10.5 হতে পারে। তাহলে 15.5 যোগ করে বেরোতে পারে, অথবা লোয়েস্ট হচ্ছে এটা 4.8, এটা 9.5, লোয়েস্টটা হচ্ছে
14.3ও হতে পারে। তাহলে তাহলে এরার তাহলে কত হয়ে গেল? দেখো এরার তাহলে আচ্ছা তুমি এরার তাহলে এটা তাহলে লিখবে কেমন করে? আচ্ছা এটাকে তাহলে লিখবে কেমন করে? এটাকে লিখবে তোমাকে লিখতে হবে 15, এটাকে তুমি লিখবে হচ্ছে 15 প্লাস মাইনাস 0.7। তাহলে এক্ষেত্রে এরারটা কত হয়ে গেল? ম্যাক্সিমাম এরারটা দেখো হয়ে গেল কত? 0.7। 0.7টা কত? 0.2 প্লাস দেখো 0.5, অর্থাৎ দুটো এরারের যোগফল হয়ে যাচ্ছে। এটা বুঝতে পেরেছো? এই যে জিনিসটা। আচ্ছা এবারে ধরো তুমি যদি বিয়োগ করতে, এটা যোগ করার জন্য এখানে a প্লাস b এর জন্য তুমি করেছো। আচ্ছা এবারে যদি a মাইনাস b বা b মাইনাস a করো, ধরো আমি b মাইনাস a করছি, মানে বড় থেকে ছোট করছি, সেটা দুটো একই হবে। তাহলে b মাইনাস a যখন করছি, তাহলে দেখো b মাইনাস a করলে তোমার এখানে এই 10.5 হচ্ছে ম্যাক্সিমাম আর 4.8 হচ্ছে মিনিমাম। এই দুটো বিয়োগ করলে তুমি এটা পেতে পারতে 6 পয়েন্ট, না সরি, এটা বিয়োগ করলে 8 আর 5 13, 5, 5.3, না কত হলো এটা? 10.5 থেকে 4.8 কেন? হ্যাঁ 10.5 থেকে 4.8 বাদ দিচ্ছ, আমি বিয়োগ করছি b মাইনাসে 10.5 মাইনাস 4.8, 8 আর 7 15, 5.7। তা দেখো তুমি এর ম্যাক্সিমাম ভ্যালুটা 10.5, এর মিনিমাম ভ্যালুটা 4.8, এই ডিফারেন্সটা করলে 5.7 হতে পারে। অথবা এর মিনিমাম ভ্যালুটা 9.5, এর ম্যাক্সিমাম ভ্যালুটা 5.2, এই ডিফারেন্সটা যদি করো তাহলে সেটা কত বেরোচ্ছে? 4.3 বেরোতে পারে। তার মানে তাহলে এই যে রেজাল্টটা তুমি কি করে লিখতে পারো? লিখতে পারো হচ্ছে যে 5 প্লাস মাইনাস 0.7, তাহলে 5 প্লাস মাইনাস 0.7, দেখো বি মাইনাস এ যদি করতে তা 10 মাইনাস 5 করে অলরেডি 5 হতো, তার সঙ্গে প্লাস মাইনাস 0.7, কারণ প্লাস এরারটা হলো 5.7, মাইনাসটা হচ্ছে 4.3, তার মানে এক্ষেত্রে তাহলে এরারটা কত হলো? ম্যাক্সিমাম এরারটা সেই দেখো আবার সেই 0.7, যেটা হচ্ছে সেই 0.2 প্লাস 0.5। তার মানে তুমি যোগ করো বা বিয়োগ করো দুজনের ক্ষেত্রেই কিন্তু তোমার এরারটা জাস্ট অ্যাডিটিভ হয়ে যাবে। তাহলে সেটা আমি এখানে লিখেছি যে যদি এক্স এর এ মেজারমেন্টের এরার যদি এক্স হয়, বি মেজারমেন্টের এরার যদি তোমার ওয়াই হয়, তাহলে এ প্লাস বি বা এ মাইনাস বি দুজনের ক্ষেত্রেই মেজারমেন্টের এরার কিন্তু এক্স প্লাস ওয়াই হয়ে যায়। এইটা ঠিক আছে, এইটা। আর এবারে যখন তুমি গুণ বা ভাগের ক্ষেত্রে করবে, ধরো এ একটা কোয়ান্টিটি, এ আর বি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে তোমার, হ্যাঁ। এবারে তুমি যখন ডেরিভেটিভ করছো, এটাকে ডিডিএক্স যখন করছো, ডিডিএক্সটা যখন করছো, মানে রাদার ডি করছি আমি বললে ভালো হয়, এটা যখন ডিফারেন্সটা তুমি দেখছো সেটা হচ্ছে তোমার এরকম হয় এ, বা আমি এইভাবে এরা মানে এটা ডিফারেন্স বা তোমার আমি জাস্ট মানে মেকানিক্যালি করছি, তুমি যদি ডেরিভেটিভ জানো না, ধরো একটা এর চেঞ্জটা আমি দেখতে চাইছি, চেঞ্জটা মানে এবি মেজারমেন্টের চেঞ্জটা কতটা হয়েছে সেটা আমি দেখতে চাইছি। এটাকে এইরকমভাবে লেখা যায় ডেল্টা এ ইন্টু বি প্লাস এ ইন্টু ডেল্টা বি, এরকমভাবে লেখা যায়। আচ্ছা এবার রিলেটিভ এরার হচ্ছে এ ডট বি, মানে এ বি ডিভাইডেড বাই এ বি, এটা হচ্ছে রিলেটিভ এরার। তো সেটা কি হবে? ডেল্টা এ বি প্লাস এ ডেল্টা বি ডিভাইডেড বাই এ বি, এইরকমভাবে তোমায় লিখতে হবে। তো সেটা কত হয়ে যাচ্ছে? তোমার ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি হয়ে যাচ্ছে এটা। তার মানে এইটা হচ্ছে তোমার পার্সেন্টেজ অফ এরার, মানে এটা হচ্ছে রিলেটিভ এরার অফ এ বি, রিলেটিভ এরার অফ এ ইন্টু বি, সেটা হয়ে যাচ্ছে এটা হচ্ছে রিলেটিভ এরার অফ এ প্লাস রিলেটিভ এরার অফ বি, মানে এইটা বাই এইটা যখন করছো, বিবি কেটে গিয়ে ডেল্টা এ বাই এ হলো, আর এইটা বাই এটা যখন করছো এ কেটে গেলে ডেল্টা বি বাই বি হলো। তার মানে এবির যে এরারটা, রিলেটিভ এরার অফ এবি, সেটা হচ্ছে তোমার রিলেটিভ এরার অফ এ প্লাস রিলেটিভ এরার অফ বি হয়ে গেল। হ্যাঁ মানে এটা দেখো বেসিক্যালি মানে
এর যদি অ্যাবসলিউট এরার ডেল্টা এ হয়, বি এর যদি অ্যাবসলিউট এরার ডেল্টা বি হয়, তাহলে এ বি যে গুণফলটা তার যে এরার হবে সেটা ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। এটা কেমন করে হলো, যে ডেল্টা অফ এ বি মানে হচ্ছে ডেল্টা অফ এ ইন্টু বি প্লাস এ ইন্টু ডেল্টা বি। এবার রিলেটিভ এটা হচ্ছে অ্যাবসলিউট ডিফারেন্স যেটা বা অ্যাবসলিউট এরার যখন করছে, এটা অ্যাবসলিউট এরার হচ্ছে এইটা। রিলেটিভ এরার যখন করবে তাহলে এইটাকে তোমার এ ইন্টু বি এটা দিয়ে ভাগ করে দিতে হচ্ছে, সেখানে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা এ বাই বি এইটা হয়ে যাচ্ছে। এখানে এই এক্স দিয়ে না লিখে জিনিসটা লেখা উচিত হচ্ছে তোমার, এখানে যখন লিখছিলে না এটাকে আমি বলবো এটাকে এইরকম ভাবে লিখলে তোমার অসুবিধা হবে। এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড, তোমার একটুখানি কনফিউশনটাকে করলে হবে না। এক সেকেন্ড দাঁড়াও, একটুখানি সেভ হয়ে যাচ্ছে, আমি এটা করে দিচ্ছি। এখানে তো ম্যাক্সিমাম এরার বলা আছে, ম্যাক্সিমাম রিলেটিভ এরার বলা নাই, আমি রিলেটিভ এরার দিয়ে করলে হবে না আর কি। এটা হচ্ছে তোমার, এটা সিম্বলগুলোকে না একটুখানি অন্যভাবে করি তাহলে তোমার অসুবিধা হবে না। সেকেন্ড, এখানে সিম্বলগুলো পাল্টে দিচ্ছি, দাঁড়া। আচ্ছা দেখ, এবারে বলছি, এই যে ম্যাক্সিমাম এরার এটাকে না তুমি ডেল্টা এ লেখো, আর ম্যাক্সিমাম এরার বিটাকে তুমি ডেল্টা বি লেখো, ডেল্টা বি। তাহলে ম্যাক্সিমাম এরার ইন এ প্লাস বি বা এ মাইনাস বি হবে সবসময় ডেল্টা এ প্লাস ডেল্টা বি, এইটা। আর ম্যাক্সিমাম এরার এ বি হবে হচ্ছে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি, আর এই বিয়োগ করলো ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি, এটা হবে যেটা এখানে আমি বলছি আর কি। আচ্ছা এবারে দেখো, তুমি যদি এইটা করো যে ডেল্টা অফ এ টু দি পাওয়ার এম করো, সেইটা হচ্ছে হয় হচ্ছে এটা যখন তুমি ইয়ে করো মানে এটা হচ্ছে এম ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ডেল্টা এ হয়। হ্যাঁ, এটা করলে যেটা হয় সেটা হচ্ছে এটা ডি, তো এটা হলো ইন্টু ডেল্টা এ হয়, ইন্টু ডেল্টা এ হয়। এটা ডেরিভেটিভটা এখন না বুঝলেও তুমি ডেল্টা অফ এ টু দি পাওয়ার এম মানে হয় এটা হয় এম এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ডেল্টা এ হয়। আচ্ছা এবারে ডেল্টা এম বাই এ টু দি পাওয়ার এম যখন করবে তুমি, তাহলে এম ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডেল্টা এ বাই এ টু দি পাওয়ার এম হলো, সেটা কত হলো এম ইন্টু ডেল্টা এ বাই এ এলো। তার মানে যেটা হচ্ছে এইটা হচ্ছে এ টু দি পাওয়ার এম এর এরার, এ টু দি পাওয়ার এম এর এরার হচ্ছে এম ইন্টু ডেল্টা এ বাই এ হবে, সেটা আমি লিখেছিলাম এখানে। এ টু দি পাওয়ার এম এর এরার হচ্ছে এম ইন্টু ডেল্টা এ বাই এ হবে। সিমিলারলি বি টু দি পাওয়ার এন এর এরারটা হচ্ছে এন ইন্টু ডেল্টা বি বাই বি হবে। আচ্ছা তাহলে এ টু দি পাওয়ার এম আর বি টু দি পাওয়ার এন এই গুণফলের যদি এরার ক্যালকুলেট হলে কি হবে, তাহলে প্রথমে দেখো এই দুটো জিনিসের যদি গুণফল হয় তাহলে তোমার ডেল্টা অফ এ টু দি পাওয়ার এম, মানে দুটো এরারের তো এ একবারে লিখে দিচ্ছি এটা, তাহলে এইটা হবে হচ্ছে তোমার এম ডেল্টা এ বাই এ প্লাস এন ডেল্টা বি বাই বি হবে। ঠিক আছে, এ টু দি পাওয়ার এম আর বি টু দি পাওয়ার এন এর যদি এরার হয়, যেমন এখানে করলে এ বি এরার করলে এই প্রথম যে পার্টটা তার এরার ডিভাইডেড বাই এ প্লাস
পরেরটা এরার ডিভাইডেড বাই বি, তাহলে এখানে কি হবে, এ টু দি পাওয়ার এম যেটা তার এরার ডিভাইডেড বাই এ, তাহলে এর এরারটা কত হচ্ছে এম ডেল্টা এ বাই এ, আর বি টু দি পাওয়ার এন তার এরারটা কত হচ্ছে এন ডেল্টা বি বাই বি, এই দুটো যা যোগ হয়ে যাচ্ছে। তাহলে এই ফর্মুলাগুলো তুমি মাথায় রাখবে। তাহলে দেখো ম্যাক্সিমাম এরার ইন এ যদি ডেল্টা এ হয়, ম্যাক্সিমাম এরার ইন বি যদি ডেল্টা বি হয়, তাহলে ম্যাক্সিমাম এরার ইন এ প্লাস বি অথবা এ মাইনাস বি দুটি হচ্ছে অ্যাডিটিভ হয়ে যাবে, ডেল্টা এ প্লাস ডেল্টা বি হয়ে যাবে। এবারে যদি তোমার গুণফল বা ভাগফল হয়, তাহলে এ ডট বি বা এ বাই বি দুজনের ক্ষেত্রে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি হবে দুজনের ক্ষেত্রে। আর যদি কোনো একটা পাওয়ার থাকে এ টু দি পাওয়ার এম হবে, সেটা হবে এম ডেল্টা এ বাই এ হবে। সিমিলারলি বি টু দি পাওয়ার এন থাকলে এন ডেল্টা বি বাই বি হবে। তাহলে যদি এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এন এইটা থাকে, তাহলে এম ডেল্টা এ বাই এ প্লাস এন ডেল্টা বি বাই বি হবে। তাহলে এই ফর্মুলাগুলো তুমি একটুখানি খেয়াল রাখবে। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পারলে? এই যে ব্যাপার। তাহলে এই এই এরারের এই এক্সপ্রেশনগুলো মনে রাখবে, এই মতো করে অনেক নিউমেরিক্যাল প্রবলেম আমাদের আছে। আচ্ছা দেখো, তাহলে এই যে 1 থেকে 6 এই কটা প্রবলেম মূলত হচ্ছে তোমার অ্যাকিউরেসি, প্রিসিশন এবং এরার এই রিলেটেড প্রবলেম। ঠিক আছে? আচ্ছা, আমি আজকে এই 8:40 বেজে গেল, তাহলে আমি জাস্ট মূলত যেটা আলোচনা করলাম এই প্রবলেম 2 থেকে বা লেকচার 2 থেকে অ্যাকিউরেসি, প্রিসিশন এবং এরার এই জিনিসগুলো আলোচনা করা হলো। পরের ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। এখান থেকে শুরু করে আমরা ওই সিগনিফিক্যান্ট ফিগার, রাউন্ডিং অফ এবং সেইখান থেকে যে মিসলেনিয়াস প্রবলেমসগুলো আছে, এই প্রবলেমসগুলো আমরা পরের দিনে মানে শনিবারে আর কি এখান থেকে আমাদের শুরু করা যাবে। ঠিক আছে? তাহলে আজকে আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি, তারপরে আমাদের পরীক্ষাটা হবে। তাহলে এখানে হচ্ছে আমি এন্ড অফ লেকচার 2টাকে বললাম। হ্যাঁ, 1 মিনিট। এটা আমি সেভ করিয়ে নিই।